প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মাতৃভাষা টেলিভিশনের সরাসরি লাইভ টক শোতে। ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের দেশ বরেণ্য বিশিষ্ট বিশিষ্ট রাজনীতিবিদরা। তাদের সাথে পরিচয় হব এবং কথা বলবো আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে, এবং দেশের সমসাময়িক যে বিষয়গুলো এই মুহূর্তে চলমান রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে আমরা যে বৈষম্য নিরসনে করণীয় কি, নির্বাচন না সংস্কার প্রয়োজন, এছাড়াও যে বিষয়টি রয়েছে যে সারা দেশব্যাপী এই মুহূর্তে অনেক উত্তাল একটি পরিবেশ চলছে, সেটির জন্য আমাদের এই মুহূর্তে সরকার কি করবেন বা আমরা কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারি, অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়গুলো, দ্রব্যমূল্য সহ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে সম্মানিত অতিথিরা রয়েছে। আমরা প্রথমে পরিচয় হব আমাদের তাঁতি দলের নেতা, সিনিয়র একজন রাজনীতিবিদ, কাজী মনির। মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। আর এছাড়াও আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রাক্তন যে সৈনিক পার্টি, সেই পার্টির চেয়ারম্যান আমাদের মেজর শিকদার আনিসুর রহমান। এবং এছাড়াও আমাদের সাথে যুক্ত রয়েছেন আরো একজন বড় ভাই, তিনি হলেন বাংলাদেশ জনপ্রিয় পার্টির চেয়ারম্যান, অর্থাৎ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি, সিরাজুল ইসলাম। তো আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শকদের উদ্দেশ্যে আপনারা প্রথমে 1 মিনিট করে বলবেন, তারপরে আমরা বাকি কথায় যাব, আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়ে আলোচনায় যাব। তো প্রথমে আসলে মনির ভাইকে আমি বলবার জন্য অনুরোধ করছি। মনির ভাই যদি দর্শকদের উদ্দেশ্যে প্রথম শুরুটা বলেন। ধন্যবাদ আপনাকে, যারা এখন এটা দেখছেন আমাদের এই আপনাদের মাধ্যমে টক শো, এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের প্রতি আমার সালাম ও অভিনন্দন। ধন্যবাদ। যে আমার কথা শেষ করেছি, আমরা কি বলবো? Where is the host? হোস্ট কি আছেন? হোস্ট কি আছেন? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পরিচয় দেই। আমি মেজর শিকদার আনিসুর রহমান, রিটায়ার্ড। আমি ব্যবসা করি এবং পাশাপাশি রাজনীতির সাথে জড়িত। আমি জনগণের ভালোবাসা চাই এবং যারা দর্শক আছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। উপস্থাপক যে আছেন আজকের হোস্ট, আমার অত্যন্ত পরিচিত সাগর, এবং তাকেও ধন্যবাদ এবং এই আয়োজন করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আনিস ভাইকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিরাজুল ইসলাম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সিরাজুল ইসলাম ভাই যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে বলেন, তাহলে দর্শকরা আপনার পরিচয়টি জানতে পাবে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি 1 মিনিট একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই উপস্থাপক সাগর চৌধুরী ভাইকে, এবং সুন্দর একটি নাম, টেলিভিশনের নাম হচ্ছে মাতৃভাষা, মায়ের ভাষা টেলিভিশনের সকল নেতৃবৃন্দ বা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। তো আজকে সুন্দর একটা পরিবেশে আমাকে আমন্ত্রণ করার জন্য মাতৃভাষা টেলিভিশনের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো আজকের যে বিষয় নিয়ে বৈষম্য নিরসনে করণীয় কি, এই নির্বাচন না সংস্কার, তো আমি এই বিষয়ে কি কিছু বলবো নাকি শুধু পরিচয়টাই?
জি, আপনি পরিচয়টা দিয়েছেন, ধন্যবাদ। আমরা অন্যান্য যারা আমাদের আজকের অতিথি রয়েছে তাদের সাথে পরিচয় হয়ে তারপরে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে ওকে এই মুহূর্তে ওকে রয়েছে ওকে। মৌসুমী আপা। আমরা মৌসুমী আপার পরিচয় একটু জানবো এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু পরিচয়িত হয়ে নেবেন আপু। আসসালামু আলাইকুম। আমি মৌসুমী রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান, রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা এবং পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি। আজকে মাতৃভাষা টেলিভিশনে এইরকম একটি আয়োজনের জন্য আমি মাতৃভাষা টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমার পরিচয়। জি, ধন্যবাদ মৌসুমী আপাকে। আমাদের সাথে আরো একজন আপু রয়েছেন চট্টগ্রাম থেকে। তিনি যুক্ত হবেন আবার। এই মুহূর্তে উনি লাইনটা কেটে গিয়েছে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আবার হয়তো বা যুক্ত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি মাতৃভাষা টেলিভিশনের লাইভ টক শোতে। মনির ভাই আসলে প্রথমে শুরু করতে চেয়েছিলেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে আমাদের শাহিদ আক্তার জাহান আপু। তিনি আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি একটু আমার পরিচয়টা যদি আপু একটু দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। জি, ধন্যবাদ। মনির ভাই যেটি বলতে চেয়েছিলেন, আপনি মনির ভাই শুনছেন যে আসলে আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা যুক্ত রয়েছেন এবং তাদের পরিচয়। তো আপনি প্রথমে শুরু করতে চেয়েছিলেন, আপনি আপনার মত পোষণ করবেন। আজকের যে বিষয় রয়েছে বৈষম্য নিরসন নাকি আসলে সংস্কার বা নির্বাচন, এই বিষয়টি একটু আপনি যদি স্পেসিফিক বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এবং বিদেশে যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকেও। আপনার যারা সহ আলোচক আছেন, আপনার বিষয়টা হচ্ছে ক্লিয়ার। একটি বৈষম্য বিরোধী সংস্কার। এখন আপনার বিষয়টা হচ্ছে যে সংস্কার যেমন দরকার, নির্বাচনও তার তেমনি দরকার। আপনারা জানেন যে কোরআনে আছে যে একজন মানুষের শিক্ষা একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত হতে পারে এবং সেটাই জি, হয়। এখন সংস্কারও কিয়ামত পর্যন্ত মানুষের দরকার হবে অবস্থা ভেবে। একসময় আমরা দেখতাম যে একটা কলম বাঁশের কঞ্চি দিয়ে বানানো হতো এবং সেটার কোনো মুখা ছিল না, কিছু ছিল না, কালি খোলা ছিল। সেইখান থেকে কলম কত আধুনিক হয়েছে। নর্মাল যে কলমটি সেটাও শিসপেন, তার একটা ঢাকনা আছে। এটা যে সংস্কার প্রতিনিয়ত মানুষের চাহিদা পছন্দের মধ্যে চলে আসে এবং কোন সময় কি দরকার হয় সেটা প্রতিনিয়ত হয়ে আসছে। তাই আপনার অনন্তকাল ধরে বা কিয়ামত পর্যন্ত সংস্কার সম্ভব না। সেই জন্য আমি মনে করি যে সংস্কার দরকার মূলত নির্বাচন প্রক্রিয়া, যেটা ফ্যাসিস্ট খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছেন। এবং যে বিচার বিভাগগুলো, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, যেখানে আপনার এই শেখ হাসিনা যে অবৈধভাবে ভোট চুরি করে গণতন্ত্র হরণ করে ক্ষমতায় ছিলেন এবং তিনি একবার আদালত থেকে প্রমাণিত হওয়ায়, আদালত থেকে রায় দেওয়ার কারণে তিনি বাংলাদেশে উল্টা প্রমাণ করে দিচ্ছে যে এই কোর্ট সেই কোর্ট। সামাজিক মাধ্যমে বলেছে যে এটা শেখ হাসিনা কোর্ট, এরকম একটা অবস্থা হয়েছে। তাই আমি মনে করি এই সংস্কারগুলো যেগুলো দরকার, নির্বাচন কমিশন, নির্বাচন পদ্ধতি, এরপর হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, এইগুলোতে ভোট অধিকার, ভোট প্রয়োগ, জি, দ্রুত করে আপনার পরবর্তী নির্বাচন হলে সেইখানে আপনার একটা সংস্কার দীর্ঘ সময় হতে পারে। আপনারা জানেন জি, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে এই নতুন বাংলাদেশ
বা এই খুনি হাসিনা যে পালিয়ে গেছে তার আগেই উনি ৩১ দফা দিয়েছিলেন, তাতে স্পষ্ট বলেছিলেন যে সকল নিবন্ধিত অনিবন্ধিত দল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়ে তারা আসবে, আমরা নির্বাচন করবো এমন ভাবে যে আমরা পরবর্তীতে একটা সেই জাতীয় সরকার করে বাংলাদেশের রাষ্ট্র মেরামত করা হবে, সংস্কার করা হবে, এটা কিন্তু আরো আগে বলা হয়েছে। সেহেতু আমার মনে হচ্ছে সংস্কারটা করা উচিত। তার একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। আমরা দেখেছিলাম, আমি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, বহুতবার জেলে গিয়েছি, গুলি খেয়েছি। আবার এই আপনার খুনি হাসিনার সময়ও আপনার আমি ৩ বার আয়নাগড়ে গিয়েছি, আপনার গুলি খেয়েছি। বেনজির নিজে গুলি করেছিলেন ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর। আমি ১.৫ বছর ভুগেছি। এরকম আন্দোলনে আন্দোলনের পর তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে ৯ বছরের জঞ্জট ৩ মাসে কিন্তু নিরপেক্ষ করে ফেলেছিলেন। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ করে ফেলেছিলেন। এমনকি প্রশাসনকেও সুন্দরভাবে সংগঠিত করে তিনি একটি নির্বাচন দিয়েছিলেন। রাজনৈতিক দলরা যাই যা বলুক, সেই নির্বাচনটা বাংলাদেশ সহ বিশ্বে গ্রহণযোগ্য ছিল এবং আজও ইতিহাস সেই নির্বাচন গ্রহণ। আমি যেটা বলতে চেয়েছিলাম, ৯ বছরের যদি ৩ মাসের মধ্যে পরিষ্কার ক্ষেত্রে আপনার যদি ১৬ বছর বা ১৮ বছর, কেউ বলে ১৮ বছর ধরে, কেউ বলে ১৬ বছর, সেখানে মনে করেন আপনার ৩ মাস ৬ মাসের জায়গায় ১২ মাস ২৪ মাস, এত কত গুণ বেশি লাগতে পারে। আমার মনে হচ্ছে যে এটা দরকার। এবং কেন দরকার আপনারা আজকে জানেন, ভারতে বিজেপি বিবৃতি দিয়েছে যে যদি এই তন্ময় যিনি আছেন তাকে যদি কি যেন, আমি তন্ময় না, নামটা ভুলে গেলাম, আপনার যে ওনাদের যে প্রভু ইসকনের যে প্রধান, তাকে যদি মুক্তি না দেওয়া হয় বর্ডার বন্ধ করে দিবে। এইটা যদি আমাদের বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার হয় তাইলে তারা বর্ডার বন্ধ করবে, তারা হুমকি দিচ্ছে, তারা ওখানে একেবারে বড় রকমের মিছিল মিটিং করতেছে। কারণটা কি? এই কারণ হচ্ছে যে এই যে ফেসি স্বৈরাচার বাকশালী, এরা যে পেপার পত্রিকায় আপনারা লিখেছেন ২০ লক্ষ কোটি টাকা পাচার করেছে, আমরা দেখেছি যে এই খুনি হাসিনার বেয়ার ভাই বাবর ২০,০০০ কোটি টাকা পাচার করেছে। তার ছাত্রলীগের সভাপতি ২৫,০০০ কোটি টাকা পাচার, এরকম ২০ লক্ষ কোটি টাকা পাচার করেছে, এটা পত্রিকায় ব্যাখ্যা সহ দিয়েছে। সেইটা যদি পাচার করে থাকে তাহলে কত পরিমাণ টাকা বাংলাদেশে তাদের অবৈধ আছে। সেই অবৈধ টাকা তারা কখনো আনসার হিসাবে, কখনো ইন্টার্নি ডাক্তার, কখনো মনে করেন রিক্সা শ্রমিক হিসাবে, কখনো ব্যাটারি চালিত, এরকম। এবং ওই দেশে বসে বলতে থাকবে আমি চুপ করে চলে আসবো, তোমরা ভিডিও করো। নির্লজ্জ ভাবে কিভাবে বলে যে এই ভিডিওটা করো, সেইটা পর্যন্ত ওই কর্মীরা কাটে নাই, সেটাও দিয়ে দিচ্ছে যে এটা ভিডিওটা ছাড়বা, আমি এইভাবে যাবো। অনুরোধ করছি যে টাইমটা বেঁধে দেওয়ার জন্য, টাইমটা বেঁধে দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পকে বলবেন তাহলে তো হবে না। মনির ভাই ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত করে বলেন, তারপরে আবার আপনার কাছে আসতেছি, হ্যাঁ, একটু সংক্ষিপ্ত বলেন, শেষ করবেন। এখন হচ্ছে যে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো থাকবে। তাই আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিষয় হয়তোবা অনেক কিছু করতেও পারে না, বা তারা কেমন কি বা নিরপেক্ষ ভূমিকা পালন করতে গেলে এই সমস্যাগুলো হচ্ছে। তাই আমার কাছে মনে হচ্ছে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যদি যায়, তাহলে সেই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন এবং প্রশাসন বলেন, এবং এই যে আন্দোলনের নামে আজকে বাংলাদেশে আপনার ৬% হিন্দু, ১ কোটি হিন্দু সারা বাংলাদেশে গ্রামগঞ্জে আছে। কিভাবে একটা জায়গায় লক্ষ লক্ষ হিন্দু আসে? এরা কি আদৌ বাংলাদেশের কিনা? আমরা আগে শুনতাম যে বাংলাদেশে ভারতের চাকরি করে, তারা কিনা, নাকি এই ছাত্রলীগ নিষিদ্ধ করেছে তারা? এটা আপনি কিভাবে
পরিসংখ্যান করবেন। তাই আমার মনে হচ্ছে যে সংস্কার করা দরকার, করে অল্পের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মনির ভাই, আপনার কাছে আবারও আসতেছি। আসলে আমরা আজকের যে এপিসোডটি সাজিয়েছি, যে টক শোটি আজকে চলছে, সেটি হলো বৈষম্য নিরসনে করণীয় কি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে সেটি হলো যে বৈষম্য নিরসনে আমরা আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, এবং সেক্ষেত্রে কি আমাদের নির্বাচন প্রয়োজন আছে কিনা, এবং নির্বাচন আমরা করলে কিভাবে করতে পারি। মনির ভাই যথার্থ বলেছেন যে নির্বাচন আসলে সেজন্য দরকার যে আসলে সব মিলিয়ে যে দেশের পরিস্থিতি পরিবেশ, এটি একটি শান্ত সুষ্ঠু পরিবেশে আনবার জন্য বা আনতে হলে নির্বাচন দরকার আছে। তবে সংস্কার চাচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী, আবার চাচ্ছেন যে নির্বাচনও চাচ্ছেন তারা, এমন দুইটি কথাই আমরা শুনতে পেয়েছি। তবে তারা এটার বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছে, আমরা সেই ব্যাখ্যা আবার মনির ভাইয়ের কাছে শুনবো। আমাদের সাথে রয়েছেন একটি নতুন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আমরা সিরাজুল ইসলাম ভাইরা যে নতুন একটি দল করেছেন, বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের যে পরিস্থিতি পরিবেশ, এই সময় তারা যে নতুন রাজনৈতিক দল করেছেন, সেটি নিয়ে আসলে কিভাবে ভাবছেন, এবং এই মুহূর্তে দেশ ও দশের জন্য তারা কিভাবে কাজ করবেন বা কি করণীয় উচিত, সেই বিষয়টা একটু যদি আমাদের সিরাজুল ভাই বলেন। ধন্যবাদ সাগর চৌধুরী ভাইকে এবং মাতৃভাষা টিভির সকল নেতৃবৃন্দকে। তো আসলে আজকের যে এজেন্ডা, যে সাবজেক্ট, আমরা মনে করি সাবজেক্টের বাইরে কথা না বলাই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু সময় বেঁধে দিলে 2 মিনিট হোক 5 মিনিট হোক, তাহলে আমরা, কারণ যেহেতু 11টা বেজে গেছে, আমরা যদি 10 মিনিট 15 মিনিট করে কথা বলি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। এখানে এক ভাই একটু আগে কথা বললো, উনি খুব ব্যস্ত, হয়তো ওনার সময় খুব কম। এই জন্য সবারই একটু, যেহেতু রাত্র হয়ে গেছে, একটু সময় বেঁধে দিলে ভালো হয়। তো যাই হোক, আমার পরিচয়টা তো পেয়েছেন, যেহেতু আমি একটা দল আত্মপ্রকাশ করেছি। তো আর পিছনে কিছু কারণ আছে, যে বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতির কারণে কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশ জনপ্রিয় পার্টি আমি আত্মপ্রকাশ করেছি কারণ বাংলাদেশের রাজনীতির পরিবেশ গুলাটে পরিবেশ হয়ে গেছে, যেখানে কোনো রাজনীতি করার কোনো পরিবেশ নাই। দেশের যে অবস্থা, শান্ত সৃষ্টভাবে আপনি রাজনীতি করবেন, সেই প্রেক্ষাপটটা নষ্ট হয়ে গেছে। স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, সব পরাধীনতা হয়ে গেছে। আমরা কোন মন্ত্রী এমপির কাছে গেলে মূল্যায়ন, কোন মন্ত্রী এমপির কাছে গেলে আমরা মূল্যায়ন পাই নাই, এবং যে কোনো কাজের ক্ষেত্রে গেলেও অবমূল্যায়িত হয়েছি। এবং দেশটা পুরাটাই ছিল এই যে পরাধীনতার মতো। স্বাধীনতা, স্বাধীন দেশ স্বাধীন বলা যাচ্ছে না, প্রশাসন থেকে শুরু করে, কারণ তাদেরকে স্যার ডাকতে হয়, তাদেরকে আগে সালাম দিতে হয়, তারা আমাদের মুখের দিকে তাকায় থাকে যে আমরা কি করব, আমরা আগে সালাম দিব। কিন্তু আমরা অতীতে দেখছি যে আমরা পলিটিক্স করি, আমাদেরকে দেখে সালাম দিতে, সম্মান দিতে, ইজ্জত দিতে। তো সালাম যে আগে দিবে তারই সব বেশি, কিন্তু আসলে এখন এটা স্টাইল হয়ে গেছে, ভদ্রতা। তো রাজনীতি এই পরিবেশের আমি যে অবস্থা দেখছি, যে 15 বছর যে সরকার ছিল, যে কোনো সরকার, আমাদের দেশের যে অবস্থা, যেমন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কিছুদিন তারা একবার দুইবার ক্ষমতা থাকলে দেশে একটা অরাজকতা তৈরি হয়, লুপ্তরাজ তৈরি হয়। শুধু আমি আওয়ামী লীগকে বলবো না, বিএনপিকে বলবো না। আজকে দেখেন আওয়ামী লীগ দেশের বাহিরে, দেশে না থাকার কারণে আজকে দেখেন রাস্তাঘাটে কোনো আওয়ামী লীগ নাই, সব বিএনপি দখল, সব বিএনপি দখল করে আছে। আপনার যে একটা হোটেলের ব্যবসা, ফুটপাতের ব্যবসা গিয়ে দেখেন এখানে বিএনপি নেতারা বসে আছে, আওয়ামী লীগের নাই। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে দেখবেন বিএনপির একটা লোক নাই, সব আওয়ামী লীগের লোক দখল করে আছে। তো আমরা দখলের মধ্যে আমরা আছি, আমরা কত শান্তি আছি, আমরা জনগণ আমরা সবাই জানি অশান্তির মধ্যে, দখলের মধ্যে আমরা বসবাস করতেছি। আমার কথা হচ্ছে, দখল শব্দ থাকবে না, চিন্তাকারী থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, মানি লন্ডারিং থাকবে না। এই দেশটা আমরা রাজনীতি করবো রাজার নীতিতে, কিন্তু এখন হয়ে গেছে প্রজার নীতিতে। এই যে এইভাবে হবে না, কারণ রাজতন্ত্রের মতো দেশ চলতে পারে না। তো আমাদের যে এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার অবশ্যই প্রয়োজন আছে। সংস্কার এই এত নোংরামি বাংলাদেশের মধ্যে হয়েছে। আজকে একটা ওয়ার্ডের যারা নেতারা ছিল, ওয়ার্ডের নেতারা মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছে, একটা সাধারণ ওয়ার্ডের। আজকে একটা ওয়ার্ডের নেতাকে দেখা যাচ্ছে না, কারণটা কি? অনেক দুর্নীতি হয়েছে বাংলাদেশে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতি কি সংস্কার করতে পারবে? যারা বসে আছে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা কি পারবে? কারণ এখান থেকে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে মসজিদের ইমাম কেন, স্বয়ং আরশ থেকে যদি কেউ না চেয়ারে বসায়,
যদি জাতি বাঙালির হয় তাহলে সেও দুর্নীতি করবেই, তবে এর মধ্যে চলতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিছে, দায়িত্ব নেওয়ার পরে উনি কি কাজটা করলো? সংস্থার যে উনি করবে, উনি কাজটা কি করছেন? 266 কোটি টাকা কর উনি মকুব করে নিছেন। 266 কোটি টাকা যে কর মকুব করলো, এই সংস্কারটা করবে কে? এবং গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা, সরি 666 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের 5 বছর কর দিতে হবে না কেন? তাহলে আমি কর দিব কেন? উনি যদি প্রধান উপদেষ্টা কর মকুব দিতে পারে, তাহলে আমি তো কর দিব না, আপনি দিবেন না, সবাই দিব না। একটা দেশে একটা জাতির জনগণ যদি কর না দেয়, সেই দেশটা কিভাবে চলবে? যে বাংলার প্রধান এখন, সে যদি কর না দেয়, আমি দিব? তো আমার প্রশ্ন হচ্ছে, সংস্কার দরকার আছে, কিন্তু কে সংস্কার করবে? যে সংস্কার করবে তার মধ্যে ঝামেলা আছে। আপনি গ্রামীণ ব্যাংকের ইতিহাস দেখেন। জি সিরাজ ভাই, সিরাজ ভাই আপনার কথা আমরা বুঝতে পারছি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আমি সংস্কার চাই, তবে তারা সংস্কার করবে, তার আগে সংশোধন হইতে হবে, তারা সংস্কার হইতে হবে, তারপর সংস্কার করতে পারবে। আপনি যারা আজকে উপদেষ্টা আছে তাদের আপনি হিসাব নেন, তারা কত টাকা নিয়ে উপদেষ্টা হয়েছিল, এখন কত টাকা আছে, 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে তার কত কোটি টাকার মালিক হবে? সেই হিসাবগুলো তারা এখনো প্রকাশ করে, যে আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, 5 বছর পরে কত টাকা হবে সেটা তারা এখনো বলে নাই। কারণ বলবে না, কারণ জাতি, বাঙালি জাতির মধ্যে কিছু নষ্ট লোক আছে, তারা এটা বলবে না কখনো। কাজেই মন ফ্রেশ করে, ভালো মন মানসিকতা নিয়ে কেউ রাজনীতি করতে চায় না, যে চেয়ারে বসে সেই লুপ্তরাজ করতে চায়। আমরা এগুলা থেকে বেরোয় আসতে হবে, সংশোধন হইতে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াইতে হবে, জনগণের পাশে। এই জন্য মানি লন্ডারি, টেন্ডারবাজি, ওই কর্ম, এগুলো হবে না। আমার অনেক কথা আছে, সময় কম, এই জন্য আমি পরবর্তীতে সমাধান আবার বলবো। ঠিক আছে, আমাদের আনিস ভাই রয়েছেন, আনিস ভাই থাকবেন আমাদের সাথে এই মুহূর্তে কথা বলবেন, হলো চট্টগ্রাম থেকে আমাদের আপু নিয়ে যে কথাগুলো বলা হয়েছে বা বৈষম্য নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, জিনিসটি আপনি কি বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমার সাবের ভাই, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা বসেছেন। বৈষম্যটা হলো, এই যে প্রথমেই যখন টিবিএসকে নিয়ে চলে আসছি, তখনই আমি শুনতে পেয়েছি কেন আমাদেরকে রাখা হয়েছে। তাহলে এটা একটা বৈষম্য। তাহলে বৈষম্যটা হলো, আমরা আমাদের বঙ্গবন্ধু যে কোটা আন্দোলনটা করে কোটাটা রেখেছিলেন, তাও বৈষম্য দূর করার জন্য। কারণ তো যখন স্বাধীন হচ্ছে দেশ 71-এ, তখন ছিলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা সবাই ছিলেন অর্ধশিক্ষিত, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি খামার, ওরাই কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তো কথা হলো বৈষম্যটা আমাদের সমাজে আসলে প্রতিটি ক্ষেত্রে এসে দাঁড়িয়েছে। তো সেই জন্য এই যে, যেমন আমি বলি, একটা বৈষম্য আমাদের আওয়ামী লীগের 41% ভোট, এবং যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন বিএনপি ছিল 42% ভোট, আওয়ামী লীগের ছিল 41% ভোট। তো আমি ধরিয়ে নিলাম বিএনপি এবং আওয়ামী লীগ হলেন সবচেয়ে একটা বড় দল। তাহলে আমাদের মুষ্টিমেয় কয়েকজন আওয়ামী লীগের কারণে আমাদের বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের কর্মীরা কেন নির্যাতিত হবে? এটা কি আমাদের উপর বৈষম্য না? আমি আজকে 40 বছরের কাছাকাছি রাজনীতি করছি, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি কোনো দুর্নীতি করি নাই, আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকাও পাওয়া যাবে না। তাহলে আমি কেন বৈষম্যের শিকার হব? আমরাও চাই যারা দুর্নীতি করেছে তাদেরকে এনে শাস্তি প্রদান করা হোক। আমরাও দুর্নীতি মুক্ত একটা সমাজ ব্যবস্থা চাই। আর যে আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কারটা হলো আসলে আজকে যে জিনিসটা সময়ের উপযোগীতে সংস্কারের প্রয়োজন আছে, তবে বর্তমান সরকারের সংস্কার করার কোনো আইনগত বৈধতা নেই। আইনগত, এটা আমাদের যারা ঊর্ধ্বতন আইনবিদ আছেন, যারা যে সংবিধান সংস্কার, ওরা নিজেরাই বলছেন বর্তমান সরকারের আইনগত বৈধ কোনো নেই যে সংস্কার করার। তারপর সময়ের পরিপ্রেক্ষিতে আজকে হয়তো গতকাল যেটা
ছিল না, সংস্কার করার কথা ছিল না, আজকে হয়তো সেটা উপযুক্ত হয়ে এসে দাঁড়িয়েছে। সেই জন্য সংস্কার করতে হবে। সংস্কারের পাশাপাশি আমরা চাই খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, কারণ জনগণের হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে দেশ অগ্রগতি হয় না, দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। আজকে 100 দিনের পরেও আমরা যদি আজকে থাকাই, এই যে এই বর্তমান সরকারের সফলতার দিক থেকে কোনো দিক আমরা দেখতেছি না। এই যে আজকে চট্টগ্রামের যেই অবস্থা হয়েছে, কালকে ঢাকার অবস্থা, আজকে চট্টগ্রামের অবস্থা, মানুষের দিন দিন মানে নাভিশ্বাস বেড়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তাহলে এটা কি আমরা বৈষম্য বিরোধী বলবো না? এই যে তাদের যে সংস্কারের কথা নিয়ে তারা যে মাস্টার মাইন্ডরা যেভাবে পরিকল্পিত করে, বর্তমান জঙ্গিবাদ এর মতো করে সন্ত্রাসী করে আওয়ামী লীগ সরকারকে উৎখাটন করেছে, সেইভাবে তারা যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা কেন পাচ্ছে না? তাদের দরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করা, তাদের দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, তাদের দরকার সমাজ ব্যবস্থাকে উন্নয়ন করা। আসলে তারা কি চাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। এখানে আমি বলবো বিএনপি এবং আওয়ামী লীগ এটা হলো সবচেয়ে বিশাল প্ল্যাটফর্ম দল, তাদেরকে কোনোদিন বিএনপিকে আমি বলবো কোনোদিন নিচ্ছিন্ন করা যাবে না, আওয়ামী লীগকেও কোনোদিন নিচ্ছিন্ন করা যাবে না। কারণ আওয়ামী লীগ হলেন একটা বটবৃক্ষ, বট গাছ, এটা পাট গাছ না উপড়ে ফেলার মতন। আওয়ামী লীগের শিকড় হলো একেবারে গভীরে। এই বাংলাদেশের জন্মটা দিয়েছেন আওয়ামী লীগ, এই বাংলাদেশ জন্ম দিয়েছেন ছাত্রলীগ, এই বাংলাদেশ জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু। এই আজকে আমরা খুব মর্মাহত হই যখন আমরা দেখি এই যে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে। তাহলে এই যে বঙ্গবন্ধুর দোষ যদি আমরা করে থাকি, আমরা যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা আমরা দোষ করে থাকলে আমাদের বিচারের শাস্তি হবে, সেটা আমরা মাথা পেতে নেব। কিন্তু যিনি জীবনের সমস্ত দিনগুলো জেলে খাটিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, এই বাংলাদেশের পরাধীন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছেন, যিনি বহির্বিশ্বের কাছে একজন রাজনীতিক কবি বলে পরিচিত। যেমন ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমি বঙ্গবন্ধুকে দেখে হিমালয়ের স্বাদ গ্রহণ করলাম। তাই এইভাবে এত বড় একজন বড় মাপের নেতাকে কিভাবে যে আজকে যে অপমান করা হচ্ছে, সেটাই আমাদের, এসব কি বৈষম্য নয়? তাহলে আমরাও চাই একটা বৈষম্যমুক্ত সমাজ, একটা বৈষম্যমুক্ত দেশ এবং বৈষম্যমুক্ত রাজনীতি। ধন্যবাদ। আপনার এই কথার প্রেক্ষাপটে আমাদের সাথে কথা বলবেন এখন জাতীয় পার্টির নেতা, তিনি গত নির্বাচনে আসলে অংশগ্রহণ করেছিলেন, সংসদ নির্বাচনে। তিনার মনেও অনেক ক্ষোভ, অনেক বিষয় রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা যেই রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে ও বৈষম্য রয়েছে। বর্তমান আমরা যে আওয়ামী লীগকে এদেশের যে জনগণ আসলে দেশ থেকে বিতাড়িত করেছে বৈষম্য নিরসনে এবং মেধাবীদেরকে মূল্যায়ন করবার জন্য, তো সেই বৈষম্য এবং মেধাবীদের মূল্যায়ন কতটুকু হলো, এবং দেশে কি এখন অলরেডি সিরাজুল ভাই একটা কথা বলেছেন, সেখানে দেখা যাচ্ছে এই সরকার আমলে বৈষম্য বরঞ্চ বেশি। আমি এই বৈষম্য নিয়ে সেই শুরু থেকেই আসলে কাজ করে আসছি এবং নিউজ প্রচার করে আসছি যে বৈষম্যটি আসলে কোথা থেকে আসছে, বা যে বৈষম্য নিরসন করবার কথা সেই বৈষম্য তো এই সরকারের মাধ্যমে আরো বেশি করে সৃষ্টি হয়ে এই সরকার গঠিত হলো। সেই বিষয় নিয়ে আমরা নিউজ করেছি অনেক, এবং সারা দেশে সেটি দিন দিন মানে চোখের সামনে আসছে। আমরা এই বিষয় নিয়ে এখন কথা বলবো মেজর শিকদার আনিসুর রহমান স্যারের সাথে। তিনি এই বিষয়ে একটু বলবেন যে আসলে বৈষম্য আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনাদের যে অফিস ভাঙচুর করলো এরা কারা, বা এটি নিয়ে আপনাদের সরকারের প্রতি কোনো ক্ষোভ বা আক্ষেপ আছে কিনা একটু বলবেন, এবং আওয়ামী লীগের এই বিষয়টাও আসলে বলবেন। আওয়ামী লীগকে তারা নিতে চান না, বা আওয়ামী লীগকে বাতিল করতে চান কোন দৃষ্টিতে, বা কিভাবে আসলে বাতিল করতে পারবেন, এটা নিয়মে বা আইনে আছে কিনা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যারা আছেন, আপা এবং ভাই আছেন, এখানে একজন চলে গেছেন,
আর দর্শক শ্রোতা যারা এখন আছেন বা ভবিষ্যতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন, আমি আসলে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, বাট আমার ব্যক্তিগত আইডিওলজি হলো যে আহ, দলের আগে দেশ, আর দেশের আগে মানবতা। যেখানে মানবতার প্রশ্ন সেখানে দেশ পিছায় যাবে, আবার যেখানে দেশের প্রশ্ন সেখানে কোনো দলের কোনো ভেদাভেদ থাকা উচিত না। So that is my personal ideology, because I feel myself to be a patriot. আমি নিজেকে একজন দেশপ্রেমিক মনে করি। আমি মনে করি যে এই স্বাধীনতার 50 বছরের প্লাস টাইম পার হয়েছে, এবং রাজনীতিবিদদের যে দুর্বল আচরণ, যে অসৎ আচরণ, মিথ্যা আচরণ, জুলুম, অত্যাচার, এগুলোর কারণে আসলে জনগণ রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, জনগণ রাজনীতিকে ঘৃণা করে। দ্যাট ইজ ভেরি ক্লিয়ারলি আমি বলছি। কারণ একজন রাজনীতিবিদ পরিচয় দিলে জনগণ হয় ভয় পায়, আর না হয় ঘৃণা করে। ভালোবাসা আসলে নাই। হোয়ারাস জনগণের ভালোবাসা পাওয়ার কথা ছিল এই নেতা বা নেত্রীদের। কেন নাই? বিকজ আমরা নেতা নেত্রী হিসেবে জনগণের মনের কথাটা বুঝতে পারি না। পুরাতন দিনে জনগণ কি ভাবতো জানি না, নিউ জেনারেশনের জনগণ যেটা চায়, তারা স্বপ্ন দেখে বাংলাদেশ একদিন, সে বেশি দূরে না, সিঙ্গাপুরের মতো একটা শহর হবে, সেখানে আইন শৃঙ্খলা থাকবে, মানবাধিকার থাকবে, সেখানে ইনকাম সোর্স থাকবে, অর্থনীতিটা সচ্ছল ভাবে চলবে, পরিষ্কার ভাবে চলবে। এই প্রেজেন্ট জেনারেশন এই জিনিসটা চায়। প্রেজেন্ট জেনারেশন চায় না যে তারা জুলুমে থাকবে, তারা করাপ্টেড সিচুয়েশনে থাকবে, এবং তারা অত্যাচারিত হবে, বৈষম্যের শিকার হবে। এই জিনিসটা নিউ জেনারেশন চায় না। এই মেসেজটা যদি আমরা রাজনীতি যে দলের ডাজন্ট ম্যাটার, আমরা যদি সেই মেসেজটা বুঝতে ভুল করি, তাহলে এই 16 বছর আওয়ামী লীগ সরকার ভুল করেছে, সামনে যারা আসবে তারাও ভুল করবে, এবং সকলেই ইতিহাসের মধ্যে কালিমাময় অধ্যায়ে থাকবে, ভালো অধ্যায়ে কেউ থাকতে পারবে না। ভালো মানুষ রাজনীতিতে আসতেছে না, বিকজ এই ঘৃণাটাকে অ্যাভয়েড করার জন্য আসতেছে না। আমি অনেককে ইনভাইট করি যে ভাই প্লিজ কাম টু দ্য পলিটিক্স। 10 জন ভালো লোক যদি সংসদে যায়, 10টা সৎ লোক যদি সংসদে যায়, স্ট্রেইট ফরওয়ার্ড, যারা দেশের মানুষের ভালোবাসে, দেশকে ভালোবাসবে, ওরকম লোক সংসদে গেলে 30 জনকে দাবাই রাখা সম্ভব। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হলো আমাদের আজকের যে টপিক, সংস্কার এবং ইলেকশন। ইলেকশন তো মাস্ট, নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে, এবং রাজনৈতিক দলের কাছে, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটা নিয়ে শর্টকাটের কিছু নাই। আর সংস্কার, সংস্কার তো অবশ্যই করতে হবে। এই সংস্কার করেই নির্বাচন করতে হবে, এবং এইটাই বাস্তবতা। এর মধ্যে অনেক কথা আছে। কথা হলো যে সংস্কার কোন কোন জায়গায় করবো। সরকার, বর্তমান সরকার কয়েকটা জায়গা চিহ্নিত করেছে যেগুলো সংস্কার করবে। এইটা কারা করবে? একজন লোকের নাম আমরা জানি যে এই সংস্কারটা উনি করবেন, ওই সংস্কারটা উনি করবেন, বাট উই ডোন্ট নো দ্য টিম। এই সরকার যখন বাংলাদেশে আসলেন, সরকার দায়িত্ব গ্রহণ করলেন, আমি যদি পরামর্শ দিতে পারতাম, আমি বলতাম যে আপনি 10 থেকে 15টা ফাইন্ড আউট করেন। একটা হলো নির্বাচন কমিশন, দুদক, আইন শৃঙ্খলার জন্য আদালত, প্রশাসনের জন্য, পুলিশ বাহিনীর জন্য, হোয়াট এভার, যা যা প্রয়োজন, এগুলো আইডেন্টিফাই করেন। ইনক্লুসিভ টিম তৈরি করেন। ইনক্লুসিভ মিনস সে প্রশাসন থেকে লোক নেবে, সে রাজনৈতিক দল থেকে দলের সাইজ অনুযায়ী ওইরকম সংখ্যক লোক নেবে, ছোট দল থেকে কম, বড় দল থেকে বেশি। তারপরে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে লোক নিবে, সুধী সমাজ থেকে নেবে, সুশীল সমাজ থেকে নিবে, কোয়ালিফাইড যারা আছে ওই জেনারেশন থেকে নিবে, নিয়ে টিম করবে, এবং তারা বলবে যে এই টিমগুলা যে আপডেট দেবে, ওই টিমের প্রধান আপডেট দেবে সরকারি টেলিভিশনে এসে, বলবে যে আমরা এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত যাব। জনগণের সাথে টাচে থাকতো, নাম্বার 1। নাম্বার 2 হলো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার দায়িত্বে থাকতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতো। আর হলো গিয়ে জনগণের কষ্ট কোথায়, দ্রব্যমূল্য, জনগণের কষ্ট কোথায়, অর্থনৈতিক ভাবে জুলুমের শিকার হওয়া, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে রাখতো। সে একটা সার্টেন টাইমের মধ্যে এই লোকজনগুলো নিয়ে কিন্তু এই সংস্কারটাও করতে পারতো, নির্বাচনও করতে পারতো। আমি অবাক হয়ে দেখলাম এই এসেই প্রথমে ইনক্লুসিভ তো নাই, বরং সবাইকে বাদ দিয়ে মনে হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক দল এদের মঙ্গল চায় না, এরা মনে হয় প্রতিপক্ষ। হ্যাঁ, সুতরাং এদেরকে বাদ দাও। কাউকেই নাই, কিছুই নাই।
তো এখন যাদেরকে নিয়েছে আমরা দেখতেছি যে এরা দে আর জাস্ট সিটিং ইন এ চেয়ার। এর বেশি এখন কাজ করতে গেলে লাগছে কি, সেই পুরাতন আমলাদেরকেই লাগছে। বরং যাদেরকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করা দরকার ছিল সেই পুরাতন পুলিশকেই লাগছে, সেই পুরাতন যে লোকটা 16 বছর জুস খেয়েছে ওই লোকটাকেই লাগছে। তো ওই লোকগুলোকে নিয়ে ওই লোকটা একটা লোক কিসের সংস্কার করবে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, এই সংস্কার যেটাই হইলো ইলেকশন হলো, ইলেকশনের পরে আবার একটা সরকার আসলো, সেই সরকারের মাইন্ডসেট যদি এই সংস্কার যতটুকুই হোক সেটাকে রেসপেক্ট করার মতো মানসিকতা না থাকে, তাহলে এই সংস্কার চেঞ্জ করা তার জন্য তো 1 মিনিটের ব্যাপার। সো প্রতিটা রাজনৈতিক দল এক একটা রাক্ষসের মতো, এরা ক্ষমতায় গেলে স্বৈরশাসক। প্রতিটা রাজনৈতিক দল এই যে স্বৈরশাসক হয় ক্ষমতায় গেলে, এইটাকে সংস্কার করা দরকার সবার আগে, যে এরা স্বৈরশাসক হইতে পারবে না। আর ফার্স্ট হলো কিভাবে হতে পারবে না, তাহলে নির্বাচন ব্যবস্থাটাকে সঠিক করতে হবে। একমাত্র নির্বাচন ব্যবস্থা যদি সঠিক থাকে, জনগণ যদি ভোট দিতে পারে যে আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে ভোট দিব না, অন্য একজন যে তাকে দেখতে চাই তাকে আমি ভোট দিব, এই ভোটের যদি নিশ্চয়তা থাকতো, প্রতিটা রাজনৈতিক দলের নেতা কোনোদিন কোনো দল জুলুমকারী, কোনো দল স্বৈরশাসক হইতে পারতো না। তারা কি করতো, ওই জনগণকে সালাম দিত, কারণ জানতো যে 5 বছর পরে তো আমার ওর কাছে ভোট চাইতে হবে এবং ও যাকে ভোট দেবে সেই হবে। প্লিজ নোট, যদি জনগণের ভোটটাকে স্টাবলিশ করা যায় এবং জনগণের ভোটটাকে সঠিকভাবে মূল্যায়িত হবে সেটা নিশ্চিত করা যায়, এই রাজনৈতিক দল সাইজ করা ইজ এ ম্যাটার অফ টাইম অনলি। আর যদি নেতা জায়গা মতো বসে, মন্ত্রণালয় গুলো যদি একটা ভালো লোক চালায়, উপরে যদি ঠিক থাকে, নিচে কারো ক্ষমতাই নেই চুরি করবে, কারো ক্ষমতাই নেই যে বাসায় ঘুমায় বলবে আমি বেতন নিব, এটা সম্ভব না কোনোদিন। সো কারেকশন হ্যাজ টু কাম ফ্রম দ্য টপ। উপর থেকে কারেকশন আসলে নিচে থেকে আসবে। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে আঘাত করতে চাই না। আওয়ামী লীগ কি করেছে, বিএনপি কি করেছে, অমুক দল কি করেছে, জাতীয় পার্টি কি করেছে, এটা সবাই জানে, জনগণ জানে। আমরা যতই দলের পক্ষে কথা বলি, মিথ্যা কথা বলি, বানোয়াট কথা বলি, মুখস্থ কথা বলি, জনগণ সব জানে। এখন সময় এসেছে আমি নিজেকেও সংশোধন করি এবং দলকে সংশোধনের কথা বলি, এবং আমরা যাতে সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাংলাদেশ। ইভেন ছাত্ররা যে আন্দোলন করেছে, এটা ছাত্রদের আন্দোলন না, ছাত্র জনতার আন্দোলন। দেখেন বিএনপি কিন্তু 16 বছর অনেক ধরনের চেষ্টা করেছে, আওয়ামী লীগের একটা পশমও নাড়াতে পারে নাই, বাট কয়টা ছাত্র আন্দোলন করে কিভাবে একটা সরকারকে ফেললো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এর সাথে সারা দেশ জড়িত ছিল, প্রতিটা মা বাবা এই ছাত্রের ছেলের পাশে এসেছে। যখন হোল কান্ট্রি মুভ হয় তখন কিন্তু যত বড়ই ক্ষমতাবান কেউ থাকুক ক্ষমতায় থাকতে পারে না। দ্যাট ইজ দ্য এক্সাম্পল। বাট টুডে 100 দিন পরে এসে আপনি কি মনে করেন এই ছাত্রদের সাথে এই বাংলাদেশ আছে? ডু ইউ ফিল যে এদের ডাকে বাংলাদেশের সব মা বাবা রাস্তায় নেমে আসবে? আই এম সরি, নো। তার মানে কি দেয়ার ইজ এ প্রবলেম। এই যারাই যায় লঙ্কায় তারাই হয় রাবণ। এই লঙ্কা, রাবণ, ব্রেইন, মাসল, এগুলোর ভিতরে একটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সটা আবার বিএনপির পক্ষে একটা কথা বলি, এটা একটু বলে নেই। দেখেন মাঠঘাট দখল নিয়ে একটা পয়েন্ট আসছে। একটা সরকারি দল মাঠঘাট দখল করে সব খেয়েছে দীর্ঘদিন, আরেকটা দল খেতে পারে নাই, এখন তারা খাচ্ছে। এটা কিন্তু জনগণ জানে এবং তারা কিন্তু এই কারণে ভোট হারাচ্ছে। জনগণের ভোটটা যদি নিশ্চিত করতে পারেন তারা কিন্তু ভোট হারাচ্ছে, এটা দলের নেতৃবৃন্দ কিন্তু বুঝতে পেরেছে, তারা এটা চেষ্টা করছে কন্ট্রোল করার জন্য। সো এনিওয়ে আমি এটা বিস্তারিত আর বলছি না, তার মানে ভালো মন্দ সব জায়গায় আছে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এখন আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে, যে বিষয়গুলো শুনলেন আমাদের মৌসুমী আপা, সেই বিষয়গুলো তিনি একজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সম্মানিত লীগের একটি বিশাল পদ পজিশন ক্যারি করেন। আপনি রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ সরকার চলে যাওয়া এবং আওয়ামী লীগ সরকারের যারা লোক ছিল, নেতা নেত্রীরা, তারা অনেকে এই মুহূর্তে দেশে রয়েছে, আবার অনেকে পালিয়ে। মোবাইলে চার্জ কম। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি প্রথমে শুরু করছি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর নামে আজকে এই প্রোগ্রামে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা দলের, বিএনপির, জামাতের এবং জনপ্রিয় পার্টি এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি আমার সালাম এবং মুজিবীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে কথাগুলো এসছে, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেছেন যে সংস্কার না নির্বাচন। এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে যে গত 100 দিনে বাংলাদেশের মানুষ যে সংস্কার দেখেছে, এইটা কি সংস্কার? এইটা কি সংস্কারের মধ্যে পড়ে? দ্বিতীয়ত, আপনার হচ্ছে যেটা আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই এসেছিলেন, বিএনপির একজন বড় ভাই, উনি বলে গেলেন, ওনাকে বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে আপনি হচ্ছে সংস্কার চান না নির্বাচন, এই নিয়ে কথা বলতে। উনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললেন, উনি আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বললেন, উনি আওয়ামী লীগের লোকজনকে যা ইচ্ছা তাই বললেন। এবং আমি ওনার কাছে থেকে এরকম আশা করিনি যে উনি যেভাবে কথা বলেছেন যে আপনার হচ্ছে আয়নাঘর, এই যে মিথ্যা বানোয়ার যে কথাগুলা উনি বলে গেলেন, উনার মতো মানুষের কাছে, একজন দক্ষ রাজনীতিবিদের কাছে এটা আশা করিনি। আর আরেকটা কথা হচ্ছে যে সংস্কার অবশ্যই দরকার আছে। সংস্কার করবে কে? এইটা ইউনূস গং, এটা হচ্ছে অবৈধ সরকার। এরা তো কোনোভাবে সংস্কার করতে পারে না। এরা কিভাবে সংস্কার করবে? কারণ এইটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যারা সংস্কার করবে, যে জনগণের ভোটে যারা আসবে, তারা বাংলাদেশটাকে সুন্দর করে সাজাবে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ 16 বছর ছিল, সেখানে আমাদের বড় দল, বৃহত্তম দল। এখানে সব মানুষই এক সমান নয়, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু এখানে কিছু কথাও আছে যে আপনারা যে বিএনপি যে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, এইটা মনে হয় ভুলে গেছে। এবং 5 তারিখের পর থেকে যে বিএনপিরা 8 তারিখ পর্যন্ত যে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে, এবং তারা যে ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করছে, এখন এই দেশটাকে তছনছ করে দিচ্ছে তারা। এইটা কি সংস্কার? এইটা কি সংস্কারের মধ্যে পড়ে? এইটা কি কোনো রাজনৈতিক দলের মধ্যে পড়ে? এবং আমরা যে কথাগুলা মানে বারবারই দেখে আসছি, সংস্কার সংস্কার, এই সরকার 113 দিনে কি সংস্কার করলো? পলিথিন বাতিল করলো। এই সরকার কি ম্যান্ডেট নিয়ে এসেছে? এই সরকার ম্যান্ডেট নিয়ে এসেছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এইটা একটা আফগানিস্তানের মতো দেশ, জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। এইটা হচ্ছে এই সরকারের সংস্কার। তো আমরা এরকম সংস্কার চাই না। আমরা বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছে, এই সরকার স্বাধীনতাকে মানে না। তাহলে এরা কি সংস্কার করবে? আজকে দেখলাম আপনার কোর্টে বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য তারা লিখিত আবেদন দিচ্ছে। এইটা কি সংস্কারের মধ্যে পড়ে? বাংলাদেশ, এইটা একটা হচ্ছে মীমাংসিত বিষয়। স্বাধীনতা, এটা হচ্ছে মীমাংসিত বিষয়। আপনারা যদি বলেন যে গণ অভ্যুত্থান হয়েছে 5 তারিখে, আমি বলবো এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এইটা ছিল একটা জঙ্গি হামলা, এবং পরিকল্পিতভাবে এই জঙ্গি হামলাটা করা হয়েছে। আপনারা দেখেন আজকে যারা শহীদ, যারা মারা গেছে, তারা কিন্তু একের পর এক আবার আসছে। এতই মানে সৌভাগ্য আমাদের বাবা মাদের, যে সন্তানগুলো শহীদ হয়েছে তারা আবার কবর থেকে মিছিল করতে করতে বাবা মার কোলে আসতেছে। এইটার নাম যদি সংস্কার হয়, তাহলে আপনারা বলেন যে কি সংস্কার হচ্ছে? আজকে আমাদের যে পুলিশ হত্যা হলো, আপনার হচ্ছে 3227 জন পুলিশ মারা গেছে। এখানে মাত্র উল্লেখ করা হলো কি 43 জন কি 45 জন পুলিশ মারা গেছে। এইটা তাহলে কিসের সংস্কার? আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন হবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এইটা আমি একজন বাঙালি হিসেবে, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, আমি একজন ছোট জায়গাতে নেতৃত্ব দিই, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ছোট কর্মী হিসেবে আমার এটা আমি চাই যে বাংলাদেশ সংস্কার হোক, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জায়গা থাকুক। জি, যারা ধন্যবাদ মৌসুমী আপা, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমাদের এই কথার মধ্য দিয়ে সংস্কার যে বিষয় রয়েছে এবং নির্বাচনের যে বিষয় রয়েছে,
এখানে আমাদের মতের বিমত থাকতে পারে, কিন্তু দেশে যে সংস্কার প্রয়োজন রয়েছে এটি কিন্তু সত্য। তবে কোন সরকারের হাতে, কার হাতে আমাদের এই দেশ সংস্কার হবে এবং আমাদের এই দেশ আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ, সুসমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গঠন হবে, এটি হলো বিষয়। আমরা এখন যাব হলো, আমাদের সাথে যুক্ত হয়েছেন হলো বাদশা ভাই, তিনি একজন আমাদের মানে ছাত্র সমন্বয়ক, তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। তো আমরা এখন বাদশা ভাই শুনবেন, আমরা এখন কথা বলবো সিরাজুল ইসলামের সাথে। সিরাজুল ইসলাম ভাই একটু বলবেন যে সংস্কার আসলে কিভাবে হলে সহজে ভালো হয়, মানে অল্পের ভিতরে কি কি সংস্কার এই মুহূর্তে দরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো এক হিসেবে অবৈধ, যেমনটি বলছেন আপনাদের অনেকেই, আবার কেউ কেউ বলছেন যে তার বৈধতা করে নিয়েছেন, বা কিভাবে করে নিয়েছেন, কতটুকু যুক্তিসঙ্গত, এবং কি কি সংস্কারটা আমাদের বেশি প্রয়োজন বলে আপনি মনে করছেন একটি নতুন রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে আপনি? ধন্যবাদ সাগর চৌধুরী ভাইকে। আমার মোবাইলের চার্জ প্রায় শেষ প্রান্তে, তো আমি 2 মিনিট কথা বলবো। বিষয় হচ্ছে যে সংস্কার কে করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সে হচ্ছে এনজিও বিশেষজ্ঞ, নোবেল পেয়েছে এনজিওর উপরে। ওনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কার কাকে বলে, সংস্কার কি সেটা তারা বুঝে না। কেন, কিভাবে বুঝে না? তারা সংস্কার করতেছে বঙ্গবন্ধুর ছবি টাকার থেকে ডিলিট করা, তারা সংস্কার করতেছে বাংলাদেশের নাম ডিলিট করা, তারা মানে যেগুলা অপ্রয়োজনীয় রাস্তাঘাটের নাম পরিবর্তন করা এবং দ্রব্যমূল্যের দাম বাড়ানো, এগুলো হচ্ছে সংস্কার। আসলে এখানে একমাত্র ব্রিগেডিয়ার যে সাখাওয়াত সাহেব ছাড়া সবাই আমার দৃষ্টিতে তারা অযোগ্য। কারণ 100 দিন অবাক, 100 দিনের মধ্যে তাদের যোগ্যতা কি প্রমাণ করেছে? কোনো কিছু প্রমাণ করে নাই। আর সংস্থার না নেবা, সংস্থার এই সংস্থার পরে কখনো শেষ করতে পারবে না। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা আসে দুর্নীতি হবে, বিএনপি আসলে দুর্নীতি হবে। এখন বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে আওয়ামী লীগ আর বিএনপি। তৃতীয় একটা দল আসা দরকার, যে দলের কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, একদম ফ্রেশ দেখে, তখন দেশ শান্ত হবে। দেশের কখনো দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না। যারা সংস্কার করবে, আমি মনে করতেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তিনি আসলে তৃতীয় যেই দল বলছেন বা সরকার বলছেন, আমি মনে করতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারই তিনি, মানে আপনি যাকে তৃতীয় দেখাচ্ছেন, এবং আমাদের দেশের এই জনগণ তৃতীয় একজনকে চাচ্ছে। আওয়ামী লীগ বিএনপির যে ব্যাপারটা আমরা জনগণের সাথে মতামত নিয়েছি, তারা যেটা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি অনেক দেখেছি, তাই না, সেই হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমরা মনে করছি, দর্শকরাও মনে করছেন। আপনি এর প্রেক্ষাপটে কি বলবেন? আসলে আওয়ামী লীগ বিএনপির যে কথাটা আমি বলছি, যে আজকে দেখেন রাস্তাঘাটে গেলে আওয়ামী লীগ একটা লোক নাই, প্রতিটা হোটেলে বিএনপি লোক বসা। এই বসাটা ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাদেরকে তো প্রতিটা হোটেলে, রেস্টুরেন্টে, রাস্তাঘাটে কিন্তু ছিল আওয়ামী লীগের লোক। তাহলে আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ বিএনপি থাকলে এগুলো মানুষ পছন্দ করে না। আজকে দেখেন রাস্তাঘাটে গেলে পুলিশ 5 টাকা 10 টাকা পুলিশে চাঁদাবাজি করতো ট্রাফিক পয়েন্টে। এই যে এই দুর্নীতিগুলা আমার মনে হয় না এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি যে এগুলো পারবে না। কারণ উনার মাথার মধ্যে এগুলা নাই। উনার মাথা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা করা, আর বাংলাদেশের যে এই যে বিগত সরকারের যে উন্নয়ন গুলা, এগুলাকে নষ্ট করা। হ্যাঁ, দুর্নীতি আছে, তার অপরাধ আছে, ঠিক আছে, যে উন্নয়ন গুলা করছে, উন্নয়ন গুলা ধ্বংস করার জন্য, নামগুলো মুছে ফেলার জন্য। হ্যাঁ, সে খারাপ, তার সাথে লোকজন খারাপ ছিল, কিন্তু উন্নয়ন গুলা করছে, আমি তো অস্বীকার করবো না। হ্যাঁ, বিএনপি যখন ছিল সে উন্নয়নও করছে। দেখেন বিএনপির উন্নয়ন গুলো আওয়ামী লীগ নষ্ট করছে, আওয়ামী লীগের ইয়েগুলা বিএনপি নষ্ট করছে। এইগুলার থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আর সংস্কার বিষয়টা, সংস্কার তারা করতে পারবে না। কোথায় করবে? একবারে গাছের শিকড় পর্যন্ত ঝামেলা আছে, গাছের শিকড় পর্যন্ত দুর্নীতি আছে। আর যে সংস্কার করবে তার ইতিহাস দেখেন, সে কিভাবে সংস্কার করবে। সে আইসা বলতেছে বাংলাদেশের নাম পরিবর্তন করবে, জিন্না সাহেবের ছবি টাঙ্গাইয়ে শপথ গ্রহণ করা, বাংলাদেশের নাম পরিবর্তন, ওই বঙ্গবন্ধুর ছবি টাকা থেকে ডিলিট করবে। ওইটা না। মানুষ কিভাবে
ওই যে 70 টাকা 80 টাকা কেজি চাল না খেয়ে কিভাবে 30 টাকা কেজি চাল খাবে, কিভাবে কাঁচামরিচ 50 টাকা কেজি খাবে, 100 টাকা কেজি খাবে, পেঁয়াজের দাম 130 টাকা, কিভাবে 60 টাকা 50 টাকা হবে, ওই চিন্তা না। গরিবের পেটে লাভ। যে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে আসুক, দ্রব্যমূল্যের দাম একবার বাড়লে আর কমে না। সংস্কার কোথায় করবেন? মানুষ না গায়ে মরতেছে। 1000 টাকার নোট দোকানে নিয়ে গেলে সে দেখা যাচ্ছে কিছু কিনতে পারে না, মাথা হাত। ওইদিকে হাত না দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার, সংস্কার নামে সব কবিতা কাজ করতেছে বাংলাদেশে। আওয়ামী লীগের সব লোক খারাপ, বিএনপির সব খারাপ। আজকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভালো ভালো লোকরে গ্রেফতার করতেছে, বিএনপির ভালো ভালো লোকরে গ্রেফতার করতেছে। হ্যাঁ, প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। একজন রাজনীতি করবে যাদের কোনো অপরাধ নাই তাদেরকে কেন হয়রানি করবে? রাজনীতি করাই অপরাধ না। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। তারা আওয়ামী লীগ নাম শুনলেই কি অবস্থা, আবার বিএনপির নাম শুনলেই কি অবস্থা। আওয়ামী লীগের সময় একটা বিএনপির কর্মী গড়ে থাকতে পারে নাই, আবার বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কেউ গড়ে থাকতে পারবে না। আমরা হিংসার রাজনীতি থেকে বেরোয় আসতে হবে। আমরা সুষ্ঠুভাবে আজকে রাজনীতির কথা বললে, মানুষ পরিচয় দিলে ও রাজনীতি কোনো না, মানুষ পছন্দ করে না। এত নোংরামি। আমি নতুন একটা দল আত্মপ্রকাশ করছি, নাম বলে মানুষ ঘৃণা করে, মানুষ বলে দেখবে ফালতু রাজনীতি করেন, এগুলো ভালো লোকের রাজনীতি করে না। কেন? আজকে আপনাদের কারণে আজকে এই বাংলাদেশে এই যে তারেক জিয়া 2বার না 4বার সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের। কে? কেন? সে কি ইমামতি করে চ্যাম্পিয়ন হয়েছে? দুর্নীতি করে। আজকে বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন বড় বড় এমপিরা অনেক দুর্নীতি করছে, মাটি লন্ডারিং করেছে। কি বিষয়টা কি? আজকে 15 বছর 16 বছর ক্ষমতা থাকলে মাটি পর্যন্ত বলবে আওয়ামী লীগ, মাটি পর্যন্ত বলবে। কেন আজকে সারা বাংলাদেশের জনগণ জোর হয়ে আপনাদেরকে লাম্বাবে? কেন আপনারা তাদের মন জয় করতে পারেন নাই? কারণ চিন্তা হচ্ছে দুর্নীতি। তারা চেয়ারে বসবে, যে ব্যক্তি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, চেয়ারে বসলে ভুলে যায় জনগণের কথা, ভুলে যায় শুধু চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি করে তারা দেশটাকে ধ্বংস করে ফেলছে। এই দেশটা বঙ্গবন্ধু স্বাধীন করেছে। বঙ্গবন্ধু বলেছিল একটা সুরের খনি, আসলে এটা সুরের খনি। বঙ্গবন্ধু এত কষ্ট করে দেশ স্বাধীন করেছিল এগুলা দেখার জন্য? এসব কি হচ্ছে দেশের মধ্যে? একটা আওয়ামী লীগের কোনো কিছু বলে না, একটা স্ট্যাটাস দিচ্ছে না। আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে, দেশ থেকে পালিয়ে গেছে। তারা কি আওয়ামী লীগের সময় অনেক মাল কামাইছে না? তাদেরকে দেখি না কোথায়? সৎ ব্যক্তি হইলে ঠিকই তারা স্ট্যাটাস দিত। সব দোষ কি শেখ হাসিনা? কথা বলে সে বাংলাদেশের দুর্নীতি কখনো কে মুক্ত করতে পারবে না। আওয়ামী লীগ আসুক, শেখ হাসিনা আসুক, একবার ফেরেশতা আসুক, বাংলাদেশের মানুষকে ঠিক করা যাবে না। বাংলাদেশের রক্তের দুর্নীতি মিশে গেছে। এই জন্য বাংলাদেশের এইগুলা দুর্নীতি মুক্ত করতে গেলে ভালো লোক আসতে হবে, সময় লাগবে। এখনো নির্বাচন দিলে কে আসবে? আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, আর কে আসবে? পরে গিয়ে দেখা যাচ্ছে আবার এই যে লাভ সেই কত। এর জন্য এখন কিছু করার নাই, সংস্কার করতে হবে। এবং সংস্কার করতে গেলে সংস্কার করার মন জি ধন্যবাদ। আসলে সিরাজুল ভাইয়ের মোবাইলটি এই মুহূর্তে অফ হয়ে গেছে। ধন্যবাদ সিরাজুল ভাইকে। এই কথার প্রেক্ষাপটে আওয়ামী লীগ আসলে কেন আওয়ামী লীগকে নামানো হয়েছে? 15 বছর 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ আজ দেশে নেই এবং তারা রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে আপনাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। সিরাজুল ভাই যেটা বলতে চেয়েছিল যে আসলে এই আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় থাকার পরও কেন তারা আজ মাঠে সেভাবে থাকতে পারলেন না, তাদের দোষ কোথায় ছিল, ভুল কোথায় ছিল, সে বিষয় নিয়ে আমাদেরকে শাহিদা আক্তার আপা বলবেন ছোট্ট করে যে আসলে আপনারা কেন সমস্যা হয়েছে মানুষের মন জয়। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, প্রথমে আমি বলতে চাচ্ছি যে আসলে এই যে আমাদের সংস্কারটা কে করবে? যিনি সংস্কার করবেন, আমার ভাই বলেছিলেন, একটা ভাই বলে গেছেন 200 কত কোটি টাকা। আসলে না, ইউনূস সাহেব ওনার ব্যাংকে ওই যেদিন 5 তারিখে যে তারা জঙ্গি সন্ত্রাসী হামলা করে সরকার উৎখাত করছে, সেই দিন ওই যে ইউনূসের হোল্ডের মধ্যে 6,666 কোটি টাকা দিতে হতো। তাহলে তিনি কিভাবে, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, তিনি কিভাবে এই টাকাগুলো মকুব করলো? এক। সেটাই। 2 নম্বর হলো তারা প্রথমেই সরকার ক্ষমতায় এসে প্রথমে তারা আমাদের সেই লাল সবুজের পতাকাকে হামছি ধরেছে।
তারা চাচ্ছে যে আমাদের যেই পতাকা তারা মাথায় পেবে মানে মুক্তিযোদ্ধাদের স্বাধীন করেছে সেই পতাকার পরিবর্তন করতে। যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে গানটা মানুষের অন্তরের সাথে আকাশে বাতাসে মাটির সাথে পর্যন্ত নিবিড়ভাবে জড়িত আছে, সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে। আজকে কালকে 2-3 দিন থেকে দেখলাম তারা বাংলাদেশটাকেও পরিবর্তন করতে চাচ্ছে। এগুলো তো 1971 সালে একটা মীমাংসিত একটা বিষয়, মুক্তিযুদ্ধ তো আমাদের মীমাংসিত বিষয়, এটা নিয়ে তো আর কারো কথা বলার দরকার নাই। তারা ক্ষমতায় এসে সর্বপ্রথমে তারা স্বাধীনতার মানে গলাকে টিপে ধরলো, স্বাধীনতাকে হত্যা করতে চাইলো। তারা জানে না এই স্বাধীনতা সার্বভৌমত্ব যে কত গভীরে মানুষের হৃদয়ে কত গভীর ভাবে জড়িয়ে আছে। আমাদের পূর্ব প্রজন্মরা যে রক্তের বিনিময়ে আমাদেরকে এই রাষ্ট্রটা দিয়ে গেছে। আমার কথা হলো, আওয়ামী লীগ দুর্নীতি করছেন, আওয়ামী লীগে একমাত্র অন্য দলের সাথে আওয়ামী লীগের ওইখানেই পার্থক্য, যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যারা অন্যান্য দল আছেন তারা বলেন, কেউ কিন্তু নিজের দলের দুর্নীতি করলে ধরে নাই। কিন্তু আমাদের বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বের লৌহ মানবী, যিনি ধ্বংসস্তূপ থেকে ভার উঠে এসেছেন, যিনি আগুনের লিলি শিখা থেকে জ্বলতে জ্বলতে সেই ছাই থেকে উঠে এসেছেন, মৃত্যু দুয়ার থেকে ফিরে এসেছেন, সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজের দলকে আগে সংশোধন করেছেন। যে দলটা, আমাদের দলটা বেশি দিন ক্ষমতায় ছিলেন বলে হয়তো দুর্নীতিটা মানুষের চোখের মধ্যে পড়েছেন, কিন্তু মানুষের চোখে যে উন্নয়নটা পড়ে না, উন্নয়ন হলে তো কিছু দুর্নীতি হবে, এটা স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে আমাদের আজকে ওরা ক্ষমতায় এসে কি করলো, আমাদের চট্টগ্রামে যে বঙ্গবন্ধু টানেল, ওই বঙ্গবন্ধুর নামটা উপড়ে ফেললো, তারা শেখ কামাল নামটা উপড়ে ফেললো, তারা শেখ হাসিনার নামটা উপড়ে ফেললো। এই নামগুলো কি আসলে তারা উপড়ে ফেললে কি এগুলো মুছে যাবে? ইতিহাস থেকে মুছে যাবে? কখনোই না, এরা কোনোদিন ইতিহাস থেকে মুছে যাবে না। কিন্তু এই যে বঙ্গবন্ধু, আমি একটু বলতে চাই, এই যে আপনারা বলতেছেন দুর্নীতি, আমরা দুর্নীতি, আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই দুর্নীতি নিজের দল থেকে শুরু করেছেন। তিনি শুরু করেছেন বিদায় তিনি নিজের দলকে, এই যে আমাদের আপনারা দেখেন কত বড় বড় নেতাদেরকে জেলে উনি ধরে জেলে পুরেছেন, বলেছেন, এটা আপনারা দেখেছেন, আপনারা মিডিয়া প্রকাশ করেছেন। তো আমাদের কথা হলো, এই যে আমাদের আজকে কোটি কোটি আওয়ামী লীগ, কোটি আওয়ামী লীগ, আজকে আমরা ঘরে থাকতে পারছি না, কেন পাচ্ছি না? আমরা তো অন্যায় করি নাই, আমরা তো কারণ নাই করি নাই, বিএনপি জামাত আমরা কারো ক্ষতি করি নাই, তাহলে তারা কেন ক্ষমতায় আসার সাথে সাথে আমাদেরকে, এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এইভাবে জুলুম করতেছেন? বিএনপি আজকে আপনারা যেখানে যাবেন সেখানে দেখবেন বিএনপি দুর্নীতি মানুষের মুখে মুখে হয়ে গেছে। আজকে একটা ঠেলাওয়ালা, একটা দিন মজুর, একটা রিক্সাওয়ালা থেকে যদি জিজ্ঞেস করেন কি মানে আগে ভালো ছিলেন না এখন ভালো ছিলেন, নির্দ্বিধায় তারা বলে এই যে নিয়ে আসেন, আগে ভালো ছিলাম। যে আজকে যারা ক্ষমতায় বসেছেন, যারা ক্ষমতায়, আমার চট্টগ্রাম থেকে যারা ক্ষমতায় বসেছেন, আমি মনে করি তাদেরকে দিয়ে কেউ কি সংস্কার হবে? আমার সেনা জানা ওরা ঠিক তদ্রুপ, যারা ইউনিভার্সিটি পাস করে নাই তাদের আমরা ক্ষমতায় বসাইছি, তারা কিভাবে এই দেশটাকে উন্নয়ন করবে, এই দেশটাকে কিভাবে তারা এই যে দুর্নীতি উপরে ফেলবে? তারা এখনের মধ্যে তারা যেভাবে দুর্নীতি করছেন, এই যে তাদের আমরা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি করছে এটা বলতে পারবেন আপনারা, কিন্তু তারা তো 3 মাসও হয় নাই, তাদের বিরুদ্ধে কেন তো দুর্নীতির অভিযোগ? ডিসির বাণিজ্য, সচিব বাণিজ্য, তাদের কেন হচ্ছে এগুলা? তারা তো এগুলো করার জন্য আসে নাই। আজকে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, আমাদের সন্তানেরা আজকে রাস্তায় নেমে গেছে। আজকে আমাদের সন্তানদের মধ্যে লেখাপড়ার যে জাগ্রত মনোভাবটা তারা এটা ফেলে দিয়েছেন। তারা উপদেষ্টা হতে চায়, তারা সমন্বয়ক হতে চায়, কেন? এখন তো তাদের বই নিয়ে পড়তে বছরের শেষ দিন, তাদের পরীক্ষা, তারা বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা, কেন তারা আজকে রাজনীতির মাঠে, কেন তাদেরকে রাজনীতির মাঠে ছেড়ে দেওয়া হয়েছে? আজকে বাবা মা শান্তিত? আজকে আমাদের চট্টগ্রামে কিভাবে যে হামলা করেছেন, তো এই জন্য আমরা চাই, আমরা বলবো শাহিদা এই বিষয়গুলো শুনতে আসবো, এবং এর সাথে একজন ছাত্র সমন্বয়ক রয়েছেন এবং সিরাজুল ভাই রয়েছেন। সিরাজুল ভাই ধন্যবাদ, আপনি আবার কানেক্ট হতে পেরেছেন, আপনাদের কাছে আবার আসবো। কিন্তু সিরাজুল ভাই যে প্রশ্নটি করেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তারা আসলে জনগণের মন জয় করতে পারেননি, এবং না এটা আমি বলি, একটু ছোট করে বলি, জনতার যদি মন জয় না করতে পারি
তাহলে আজকে যে অনলাইনে প্রচার, মিডিয়ার প্রচার, সেখানে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আওয়ামী লীগ কিভাবে জিতে আসতেছে? সবাই বলতেছে আওয়ামী লীগ এত জনপ্রিয়, সবাই কিভাবে বলতেছে আওয়ামী লীগ এত জনপ্রিয়? অবশ্যই জনগণের মন জয় করতে পেরেছে বিদায় আওয়ামী লীগ আজকের দিন পর্যন্ত মাঠে থেকেছেন, মাঠে থাকবেন, ভবিষ্যতেও মাঠে থাকবেন আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ বিশাল ভোটের ব্যবধানে আবার জয় লাভ করে আবার ক্ষমতার মঞ্চে বসবেন ইনশাল্লাহ। আমরা মৌসুমী আপার কাছে যাব। মৌসুমী আপা কতটুকু মনে করতে পারছেন যে আওয়ামী লীগ আসলে যে পরিমাণ দুর্নীতি করছে, এই দুর্নীতিটাকে আপনারা কিভাবে মানে ঢাকতে চাচ্ছেন, বা এটাকে আপনারা অস্বীকার বা স্বীকার করতে চাচ্ছেন কিনা, এবং জনগণের যেই মানে ইয়ে মনের ভিতরে আপনারা প্রবেশ করা এবং জনগণের হওয়া, সেটা আপনারা কতটুকু পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আজকে কেন আপনাদের সরকার বিলুপ্ত এবং আপনাদেরকে আসলে মাঠে ঘাটে দেখা যায় না? বিষয়টা একটু আপনি বলবেন। ভাই, আসলে ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের 40% ভোট, বিএনপির 40% ভোট, আর যে ভাসমান ভোটগুলো আছে, এই ভোটগুলা যে এখন আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে দেওয়ার জন্য মানুষ একেবারে উদ্গ্রীব হয়ে আছে। এটা আপনারা জানেন, অনলাইনে যারা জরিপ করছেন বা অনলাইনে যারা আছেন, প্রত্যেকটা বিষয়ে মানে আওয়ামী লীগকে নির্মূল করা কখনোই সম্ভব নয়। আরেকটি কথা যে আওয়ামী লীগ, আপনারা বলছেন যে মানুষের মনের মধ্যে নাই, আওয়ামী লীগ মানুষের মনের মধ্যে আছে, প্রত্যেকটা জায়গাতে আওয়ামী লীগ আছে। এবং আপনারা যদি মানে সুষ্ঠু নির্বাচন দেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আওয়ামী লীগের বিজয় হচ্ছে। আর এখানে আওয়ামী লীগের তো মানুষের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনার তাহলে শেখ হাসিনাকে যে বারবার বিরোধী দলগুলো বলছেন, মৌসুমী আপা, হ্যাঁ, আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে সাথে করে নেই। বিরোধী দলগুলো বারবার বলছিলেন যে সুষ্ঠু ফেয়ার নির্বাচন দেন, নয়তোবা দেশ থেকে পালাবার পথ পাবেন না। এই কথাটি কিন্তু বিরোধী দলগুলো বহুতবার বলছেন। যদি আপনাদের এত ভোট থাকে, এত জনপ্রিয়তা থাকে, তাহলে কেন আপনারা এই যে ফেয়ার নির্বাচন দিছিলেন না এবং বিএনপিকে কেন যুক্ত করতে না? আমরা বারবারই ফেয়ার নির্বাচন দিয়েছি, বারবারই নির্বাচন ফেয়ার হয়েছে। এখানে যদি উনাদের দুর্বলতা থাকে, আওয়ামী লীগ বিএনপির যদি দুর্বলতা থাকে, তারা ভোটে না আসলে আমাদের তো কিছু করার নাই ভাই। তারা তো তাদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্য, এটাকে ইস্যু তৈরি করার জন্য তারা ভোটে আসেনি। এটা তো একেবারে মানে সত্য কথা। বিএনপির যে মাঠে কি অবস্থা, করুণ অবস্থা। আজকে আপনি মাঠে আসলে একেবারে, আমি তৃণমূলে বাস করি ভাই, আমি একেবারে একটা গ্রামে বাস করি। আমার এখানে সাধারণ মানুষ এত ঝই ঝই বুঝে না, এত কিছু বুঝে না। আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বাস করি। সেই জায়গা থেকে আমি বলছি যে বিএনপি, আমরা ভোট বারবারই স্বচ্ছতার সাথে দিয়েছি। তাদের যদি এত সাহস থাকতো, তাদের যদি মনোবল থাকতো, তাদের যদি গ্রহণযোগ্যতা থাকতো, তারা অবশ্যই ভোটে অংশগ্রহণ করতো। আর আজকে কি হয়েছে, এই যে ছাত্র সমন্বয়ক বলছেন, এখানে ছাত্র সমন্বয়ক যে সরকার মানে সরকার যে টিকতে পারেনি এটা বলছেন। এখানে আপনাদের হচ্ছে ইস্যুটা তৈরি হয়েছে যে এটা মানে প্রত্যেকটা বাবা মার একটা আতে ঘা লেগে গেছে। আমার সন্তান এরকম হচ্ছে, আমার সন্তান মারা যাচ্ছে, আমিও যেরকম উদ্গ্রীব ছিলাম যে আমার সন্তান হচ্ছে আন্দোলনে যাচ্ছে, তাহলে কেন নেত্রী এটা দেখছে না? এইরকম উদ্গ্রীব হয়েছিলাম। এটা যে আসলে আন্দোলনের নামে একটা জঙ্গি হামলা হয়েছে, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি। এখন আমরা প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষ হচ্ছে আপনার এই আন্দোলন সম্পর্কে অবগত হয়ে গেছে, এবং তারা এখন প্রত্যেকটা ছাত্র সমন্বয়কের নাম শুনলেই এখন সমন্বয়ক নামটা ঘৃণার একটা পাত্রর নাম। আমার এখানে এলাকাতে 2 জন ছাত্র সমন্বয়কে অলরেডি গণধোলাই দেওয়া হয়েছে। তারা ছাত্র সমন্বয়কের নামে যা যা করছে, ছোট ছোট বাচ্চারা, তারা শিক্ষকদের উপর যেভাবে হামলা করেছে, যেভাবে চড়াও হয়েছে, এইটা লজ্জাজনক একটা, মানে বাঙালি জাতি যে কখনো ভবিষ্যতে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ আসবেই, যখন এই ছাত্র সমন্বয়ক নামটা আসবে, তখন এই 2024 সালের জুলাই আগস্ট এই মাসটাকে একেবারে নিন্দনীয় একটা জায়গায় রাখা হবে।
এবং মৌসুমী আপু ঘৃণার ধন্যবাদ, আমি সাথে বুঝতে পেরেছি। ঘৃণার সাথে কিন্তু আপনি বাংলাদেশের বলবেন মানুষ যে এই ছাত্র ছাত্র সমন্বয়কদেরকে কেন সমন্বয়কদেরকে দেখবে। আসলে জনগণ পছন্দ করছে না, এবং জনগণ চাচ্ছে না? আপনি বলছেন যে আপনাদের ওখানে দুইজনকে দোলাইও দেওয়া হয়েছে, কিন্তু কেন? তারা এমন কি কাজ করেছে? তারা দেশে একটি বিপ্লব ঘটিয়েছে এবং দেশের সকলের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে। তো সেক্ষেত্রে তো তাদের আসলে হ্যাঁ, তেমন কোনো আমি দোষ বলছি নেই। তো আপনি কিসের কি কথা বলতে বলার এটা বলছেন? স্বাধীনতা? কথা বলার স্বাধীনতা যদি থাকতোই তাহলে আপনার আজকে বিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই দিন কথা বলেছে, সত্যি কথা বলেছে যে আমাদের পুলিশের কাছে তো এই হচ্ছে এই গুলিগুলো 7.2 আমাদের পুলিশের কাছে তো আছে 7.2 শুধু রাবার বুলেট, তাহলে তো এইগুলি কোথায় থেকে লাগলো? পরের দিনে তাকে কি করা হলো? 8 বছর সচিবালয় উপদেষ্টা করা হলো। তাহলে কোথায় কথা বলার স্বাধীনতা? আজকে আমি আওয়ামী লীগ করি বলে আমি যখন কথা বলতে যাচ্ছি, এই আপনি আওয়ামী লীগ করেন, আপনি কথা বলেন না। আজকে প্রশাসনের কাছে, আজকে আমার বাড়িতে এসে বিএনপির লোকজন আমার কাছে চাঁদা চাইছে, আজকে সকালের ঘটনা। যখন আমি প্রশাসনের কাছে যাচ্ছি, আমি বলছি যে আমার কি দোষ? আমি তো 5 বছর চেয়ারম্যানই করেছি এবং এখনো বর্তমান চেয়ারম্যান আছি, আমাকে অপসারণ করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যদি কেউ 1 টাকার দুর্নীতি দেখাতে পারে, আর আমার ব্যাংক হিসাব থেকে শুরু করে আমার যাবতীয় যদি আপনারা তদন্ত করে দেখতে পারেন, 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে, আমি মৌসুমী রাজনীতি থেকে, আওয়ামী লীগ থেকে নিজের ইচ্ছায় বেরিয়ে যাব। তাহলে আওয়ামী জি, লীগের অবশ্যই ভালো কর্মী আছে এবং জি। আওয়ামী লীগ এত বড় একটা দল, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে দেখেন, মৌসুমী আমি আপনার কাছে আমরা আবারও আসবো। আমাদের হাতে সময় রয়েছে, আমরা আবারও আপনার কাছে আসবো। আমাদের সাথে একজন ছাত্র সমন্বয়ক ভাই রয়েছেন, তিনি মোহাম্মদ বাদশা ভাই। এই যে কথা শুনলেন, সেই কথার প্রেক্ষাপটে আপনি কি বলবেন? তারপরে আমরা সিরাজুল ভাইয়ের কাছে আসবো। বাদশা ভাই যদি ছোট্ট করে মানে সকলের উদ্দেশ্যে একটু ছোট্ট করে দিবেন 1 মিনিটের মধ্যে। ধন্যবাদ সাগর ভাই। আসলে আমরা আসলে এতগুলো আপনার 5ই আগস্টের পর থেকে এইভাবে হচ্ছে আওয়ামী লীগ কর্মীদেরকে আমরা দেখি নাই। আজকে আপনার মাধ্যমে দেখতে পেরে আসলে খুবই আনন্দিত, কারণ তারা আজকে এই আমাদের এই গণতন্ত্র, জনগণের সরকার, আমাদের তৎকালীন যে হচ্ছে আপনার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আছেন বলেই আজকে ওনারা হচ্ছে আপনার ঘরে বসে আজকে কথা বলতে আমাদের পারতেছে। আমাদের আমাদের আওয়ামী লীগের 16 বছর থাকার সময় তো আমরা সবাইকে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাইকে ভাই কথা বলতে দিয়েছি, সবাইকে দিয়েছি ভাই। আপু ধন্যবাদ, আজকে একটু কথাটা শুনবেন please। আজকে কিন্তু তারা ঘরে বসে থাকছে না। হ্যাঁ, তো জি। আশা করি আপনারা কথাগুলো শুনবেন। আপনারা বলছেন যে দুর্নীতি, আপনার গণতন্ত্র, তারপর হচ্ছে ভালো কর্মী। তো আমি এখানে একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আওয়ামী লীগদের কর্মী একটা সময় যখন ছিল, হ্যাঁ, তখন তারা আওয়ামী লীগের কর্মী হিসাবে বললে আমরা ছাত্ররা, সাধারণ ছাত্র, আমরা সেটা কি মানতাম। কিন্তু যখন 5ই জুলাই, 36 জুলাই যখন আমরা দেখি যে আওয়ামী লীগ এই ফেসিস্ট, এই হচ্ছে আপনার খুনি সন্ত্রাসীরা যখন আমাদের ছাত্রদের উপরে নৃশংসভাবে মানে হত্যাকাণ্ড, গুম এবং হচ্ছে আপনার আমাদেরকে যাদেরকে ধরে নিয়ে হচ্ছে আপনার এই গুম হামলা চালাইছে এবং যাদের বাসায় অভিযান চালাইছে, হ্যাঁ, এবং ছাত্রদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, তারা কি এই মৌসুমী আপা কি, উনি এই কর্মী কি মানে ছাত্রদের রক্ত কি দেখে নাই? যদি দেখতো, ছাত্রদের রক্ত যদি দেখতো, তাহলে হায়া, লাজ, লজ্জা শরম যদি থাকতো, তাহলে আজকে ওরা নিজে মানে কর্মী হিসাবে মানে পরিচয় দিত না। কেননা ওনারই ভাই, ওনারই সন্তান আমরা ছাত্ররা। আমাদেরকে যখন শান্তিপূর্ণ আন্দোলনে যখন আমাদেরকে এইভাবে আমরাই হচ্ছে ছিলাম, যখন আমরা ছিলাম, আমাদের সব ছেলে মেয়েরাও ছিল। সংযত করে কথা বলেন। আপনি আমরাও ছিলাম, আমাদেরকে যখন আমরাও ছিলাম। আপনি কিসের ওই 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 আপনাদের আমরাও ছিলাম। মারলেন তখন কি হলো? যখন আমরাও ছিলাম। তখনই কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানের আপনারা যদি মনে করেন যে আপনারা কর্মী, তাহলে আপনারা আসলে নাই। আর শুনেন, আমরাও ছিলাম, আমরাও আর ছিলাম, হচ্ছে আমরাও আপনার যে ছিলাম, আজকে যে আপনাদের ইয়াতে আমরাও ছিলাম, আমরাও ছিলাম। এই যে চট্টগ্রামে আপনাদের যে যে আজকে যে ইয়া ছিল, নিশ্চিতভাবে আমরাও ছিলাম।
আপনাদের সাথে আমরা ছিলাম, আমাদের ছেলেমেয়েরাও ছিল। অ্যাডভোকেট সাইফুল সাথে যখন ভাবে, হ্যাঁ, একদম পরিকল্পনা ভাবে যখন আপনার হচ্ছে মানে হত্যা করেছে, এটা তীব্র নিন্দা এবং এখন এই আপনি প্রতিবাদ আমরা কিভাবে জানাই। বলবেন? তো এরকম আপনি না, সহিংসতা আপনি হচ্ছে তার জন্য না আপনি হয়, কিভাবে বলবেন? তার জন্য না হয় আপনি সেটা হচ্ছে আমাদের ভাই, আপনি কিভাবে আমাদের বলবেন হচ্ছে এটা? আপনি কি এই এখন তো আমাদের তদন্ত হয় নাই? দাঁড়ান দাঁড়ান উপদেষ্টা শাহিদ আপা, আপনার যারা কথা আছেন শুনবো, তাদের আপনাকে দিককে সময় আমরা দেওয়া হবে, অবস্থান আগে করছি। বাচ্চাদের কথা শুনে এখন নিই। হচ্ছে দিন শেষে হচ্ছে আমরা এটা বলবো যে আমাদের গণতন্ত্র, আপনারা যদি গণতন্ত্র সরকার দেখেন, যে হচ্ছে আপনার 16 বছর দেখেন, 16 বছর আগে হচ্ছে সাধারণ মানুষ, হ্যাঁ, আমরা ইতিমধ্যে জানি বা আপনারা দেখেছেন যে এই 16 বছরে, ঠিক আছে, বিএনপি বলেন, জামাত বলেন, ঠিক আছে, রাস্তায় ভালোভাবে কোনো হচ্ছে আপনার তারা সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে নাই। কিন্তু আজকে তারা হচ্ছে কি, আজকে আমাদের এই সরকার থাকার কারণে, এই উপদেষ্টা থাকার কারণে আজকে রিস্কাওয়ালার পর্যন্ত কি করতেছে, ভুয়া পর্যন্ত তাদেরকে আন্দোলন করতেছে। তাহলে এটা কি আপনারা মনে করেন না এটা অনেকটাই পরিবর্তন আসছে, রাষ্ট্রে অনেকটাই পরিবর্তন আসছে? তা আপনারা কি মনে করতে পারেন না এটা হচ্ছে কি জনগণের এবং জনগণের ভোটারের যে অধিকার সেটা ফিরে পাচ্ছে? কিন্তু এই ভালো কাজ, এই সংস্কার থেকে সংস্করণ এখনো পর্যন্ত হয় নাই, আশা করি হবে। বাংলাদেশে এই যে এখনো একটা কি বিভিন্ন রকমের আপনার হচ্ছে দাঙ্গা হামলা, এই হচ্ছে সহিংসতা হচ্ছে, এর পিছনে বড় ভূমিকা হচ্ছে অবশ্যই কোন একটা চক্রের রয়েছে। সেই চক্রকে হচ্ছে মানে খুব অবিলম্বে হচ্ছে কি আইনের আওতায় এনে আপনার হচ্ছে আমরা আমরা মনে করি যে কঠোরভাবে কি তাদেরকে শাস্তি আইনের আওতায় আনা হবে। এবং হচ্ছে আমরা বলতে যাই, ছাত্ররা থাকবে, ছাত্র শেষ পর্যন্ত আছে, ছাত্রদের প্রয়োজন হয় আবারও রাজপথে যাবে, কিন্তু তারপরে হচ্ছে জি, আপনার ধন্যবাদ। ছাত্রদের মানে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনে হচ্ছে আর কোন সহিংসতা আমরা ধন্যবাদ। চাই না। আমরা চাই ভাই, তারাই আপনাকে হচ্ছে কি প্রশ্ন বলছি। জনগণের ভোটাধিকার মানে আহ জনগণের ভোট পেয়ে, জনগণের হচ্ছে সাড়া পেয়ে তারা হচ্ছে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। এছাড়া জি, হচ্ছে আপনার যত রকমের আপনার বলেন যে হচ্ছে অরাজকতা সৃষ্টি করে যদি আবারও কেউ ক্ষমতায় আসতে চায়, আবার হচ্ছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন প্রস্তুত আছি, শেষ অব্দি থাকবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ জি ভাই, আমি সবাইকে। শাহিদ আপা একটু ভাই, থামবেন, আমরা জি প্রশ্নটা একটু করে নেই, কথা বলে নেন, তারপরে আপনারা কথা বলবেন। কথা বলার জন্য এখন আমার হাতে অনেক সময় আছে। ধন্যবাদ। বাদশা ভাই, আরেকটা বিষয় আপনি একটু আমাদেরকে বলবেন যে তর্ক বিতর্ক হতেই পারে, এটা আসলে যুক্তি তর্ক। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, বিএনপি কে বাদ দিবেন, বা ছাত্রদেরকে বাদ দিবেন, বা ডক্টর ইউনূসকে বাদ দিবেন, এরকম কোনো সুযোগ এখানে নেই। সেটি হয়েছে যে আমরা সকলেই এদেশের নাগরিক। দিন শেষে আমরা এদেশেই থাকবো, আপনি আমি আমরা সবাই থাকবো। এমনও হতে পারে আবার কিন্তু আওয়ামী লীগ চলে আসতে পারে, এমন হতে পারে বিএনপি চলে আসতে পারে, এমনও হতে পারে যে আপনারাই, এই যারা ছাত্ররা আছেন তারাই আসলে দেশ শাসন করতে পারেন। কিন্তু আপনি কি এটা একটু দেখেছেন খেয়াল করে, যে এই যে আজকে 3 মাস বা 3.5 মাস হয়ে গেল, সব মিলিয়ে এই বর্তমান ডক্টর ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়ক ভাইদেরকে আমরা সকলেই সাপোর্ট দিছি। আপনি আওয়ামী লীগের কথা বাদ দিন, যদি আওয়ামী লীগ নাও বলে থাকে, তারপরেও কিন্তু এই দেশে আপনাদের আন্দোলনের সাথে আমরা সকল মানুষ একত্রিত হওয়াতে 80% মানুষ এদেশে আন্দোলনে অংশগ্রহণ করেছে। ধরেন কথার কথা এক্সাম্পল। তো আপনার এই এই আজকের প্রশ্নে যে আমি আপনার এই সাগর ভাই, আপনার এই প্রশ্নে আমি আপনাকে বলতে চাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনার এই প্রশ্নে আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের সন্তান ছিল, আমি এখনো আওয়ামী লীগের সন্তানদেরকে কি আমি এখনো বাসায় গিয়ে পড়াই, কিন্তু তার বাবা যে অপরাধী ছিল তারা আইনের মাধ্যমে শাস্তি পাবে। হ্যাঁ, সেখানে আমাদের কোনো ছাত্ররা তো আজকে তাদের বাসায় গিয়ে হামলা করতেছে না, আমাদের ছাত্ররা বরঞ্চ এই তাদেরকে, ঠিক আছে, তাদের বাচ্চাদেরকে মানুষ করতেছে। আওয়ামী লীগের সন্তান হচ্ছে আমাদের কাতারে এসে আন্দোলন করছে, তাদের পরিবারে আজ পর্যন্ত বলতে পারবে না যে আমরা কোন ছাত্ররা গিয়ে তাদের বাসায় হামলা করেছে। এটা স্পষ্ট ক্লিয়ার। না, না, ঠিক তো আছে, সেটা ঠিক আছে, তো কিন্তু সর্বোপরি হচ্ছে যারা ছাত্রদের পাশে ছিল, জি, আমি বলছি যে বর্তমান যে দেশের প্রেক্ষাপট পরিস্থিতি, সেটি আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তো এই যে এতগুলো 3টা কলেজে ভাঙচুর হয়েছে, আপনার ভাই আমার ভাই এরা এর মধ্যে মারাও গেছে। আপনি দেখেছেন একটা ভিডিও চিত্রতে এক বেদর্স পিটাচ্ছে। তো এই যে পিটাচ্ছে, এই পিটানো কেন বা কি কারণে? আপনার সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে দেশ পরিচালনা দিয়েছি, এই দিনগুলো দেখার জন্য দিয়েছি, নাকি আমরা আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করছে তার চেয়ে ভালো কিছু দেখবার জন্য দিয়েছি? কিন্তু সেই জায়গায় আজকে কি হচ্ছে, এই বিষয়ে আপনি ছোট্ট করে একটু বলবেন।
ছোট্ট করে বলতে এটাই বলতে হয়, আপনার হচ্ছে একটা দেশ, একটা রাষ্ট্র আপনি হচ্ছে চাইলে সংস্কার মানে মুহূর্তের মধ্যে গড়ে দাঁড়াবে, যেখানে তারা 16 বছর কায়েম করছে, শাসন করছে। হ্যাঁ, তো সেখানে হচ্ছে আপনারা এই হচ্ছে মুহূর্তের মধ্যে যদি আপনারা 3 মাসের ভিতরে পরিবর্তন দেখতে চান, হ্যাঁ, তাহলে এটা কখনোই কি রাষ্ট্র এবং কি দেশ, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে আবার কি আমরা দেখেছি যে 5বারের মতো একটা হচ্ছে কি আপনার আমাদের দেশে ভয়াবহ বন্যা হয়েছে, যেখানে হচ্ছে কি আমাদের দ্রব্যমূল্যের উৎপাদন থেকে শুরু করে শস্য থেকে শুরু করে সব ক্ষেত্রে কি আপনি হচ্ছে উৎপাদনের ব্যাঘাত ঘটছে। তো সরাসরি হচ্ছে একটা দেশ ছিল অর্থনৈতিক মানে অর্থনীতিকে মানে অর্থনৈতিক বিবেচনা করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই 5বারের যে বন্যা মানে হচ্ছে আপনার বিপুল পরিমাণে হয়েছে, সেখানে কি অনেক কৃষক, হ্যাঁ, হেক্টর পর হেক্টর কি জমি হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেটাও একটা কি বিষয় হয়ে দাঁড়াতে পারে। আর সর্বোপরি হচ্ছে আমি বলতে চাই যে আপনারা যদি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আশা করা যায় আগামীতে হচ্ছে আমাদেরকে সময় দিলে আমরা এই সংস্কারের মাধ্যমে আমরা এমন একটা গণতান্ত্রিক সরকার আমরা নিজেরাই হচ্ছে আমরা গণতান্ত্রিক জনগণের ভোটার অধিকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেই আমরা হচ্ছে কি সেখান থেকে আমরা আমাদের কার্যক্রম অব্যাহতি রাখবো। জি ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। যদি আপনারা এই সংস্কার করতে গিয়ে যদি আরো সমস্যা বেশি হয়ে যায়, তখন আপনারা কিভাবে মানে দেশকে সামাল দিবেন? এখনই কি আপনারা সামাল দিতে পারছেন না? অনেকটা মনে হচ্ছে যে আপনারা সামাল দিতে পারছেন না। বলবেন, আসলে বাদশা ভাই বলবেন। এটা হচ্ছে অনেকেই মনে করে যে এখনো হচ্ছে আমরা পরিস্থিতি সামাল দিতে পারতেছি না, কিন্তু আপনারা জানেন যে হচ্ছে বর্তমান যে হচ্ছে 5ই আগস্টের পর থেকে উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে আমাদের প্রশাসন অবধি সবাই এখন কি নতুন। তো তারা এখন ঠিক মতো হচ্ছে আপনার আমাদের বিভিন্ন থানা এবং কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা ভিত্তিক প্রশাসন এখন কি নিযুক্ত হচ্ছে মানে পর্যায়ক্রমে। তো সব দিক দিয়ে হচ্ছে আপনারা একটা লম্বা একটা সময় এবং দীর্ঘ একটা সময় যদি দেওয়া হয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং কি প্রধান উপদেষ্টা সহ আরো যারা আছেন, তাহলে আশা করা যায় যে আগে থেকে অনেকটা না জনগণ অনেক অনেক কিছুই পাবে, এই আশ্বাস এবং কি বিশ্বাস আমাদের উপরে সাধারণ ছাত্রদের উপরে রাখতে পারে। কেননা আপনার হচ্ছে একটা সময় ছিল যখন হচ্ছে কি রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার ভ্যানওয়ালা বলেন, হ্যাঁ, দিনমজুরি বলেন, তারা আন্দোলনের কোনো সুযোগ পেত না। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে হচ্ছে এখন কিন্তু সবচেয়ে মানুষই কি তাদের অধিকারের জন্য লড়তে চায়। তার মানে আগে দেখেন, আগে একটা সময় ছিল কোন মানুষ কি দাঁড়ায় কথা বলার সুযোগ পেত না, কিন্তু এখন এই সরকার আসার পর থেকে হচ্ছে এই উপদেষ্টা আসার পর থেকে হচ্ছে এখন কি সবাই তাদের দাবিগুলোকে উপস্থাপন করতেছে। তো এই তাদের উপস্থাপনের মাধ্যমে এক একটা সমস্যা সামনে চলে আসতেছে। আর এই সমস্যাগুলো, হ্যাঁ, রাষ্ট্রীয় ভাবে হচ্ছে সমাধান করতে হলে অবশ্যই কি একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময় সাপেক্ষ ব্যাপার যদি দেওয়া হয় তাহলে আশা করা যায় আগামী বাংলাদেশ সুন্দর হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ বাদশা ভাই। আমাদের উদ্দেশ্যে সিরাজুল ভাই এই মুহূর্তে বলবেন, তারপরে আমরা আবার শাহিদ আপার কাছে যাব যে আপনারা কি বুঝলেন। সব মিলিয়ে আমাদের যেই বাংলাদেশ প্রয়োজন, আমরা যে বাংলাদেশের আশা করছিলাম সিরাজুল ভাই, অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে আমাদের ছাত্র ভাই বললেন যে তারা আসলে সময় দিলে তারা আসলে আমাদের যে স্বপ্নের সোনার বাংলাদেশ সেটি গঠন করতে পারবে। তো তৃতীয় সরকার হিসেবে কি আপনি তাদের ব্যাপারটা কি কিভাবে দেখছেন একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে আমার মোবাইলে চার্জ নেই, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি লিভ নিতে হবে। আসলে বাংলাদেশে যে 5ই আগস্টের যে ঘটনা ঘটছে, এই ঘটনার যে দিন ঘটছিল গোটার 5 তারিখ থেকে হয়তো 10 তারিখ পর্যন্ত সর্বোচ্চ যারা ছাত্র ছিল তাদের কিন্তু এই সম্মান এবং যথেষ্ট সম্মানের সহিত ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে যে ছাত্র শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিতে, ওই শিক্ষককে জোর করে পদত্যাগ করানো এবং অনেক প্রতিষ্ঠানের এমডি কে জোর করে পদত্যাগ করানো। কিছুদিন আগে 2-3 দিন আগে দেখলাম একজন শিক্ষক সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, তাকে জোর করে পদত্যাগ করানো। এরপরে দেখেন এখন যে নুরাজ্য প্রতিটা ইউনিভার্সিটিতে প্রতিটা জায়গাতে আন্দোলন হচ্ছে, ছাত্ররা করতেছে। ওই 5 তারিখের ছাত্র আর এখনের ছাত্র এক ছাত্র নাই, এক ছাত্র হয় নাই। কারণ
ছাত্রদের প্রতি একটা ভালোবাসা ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল। যে 5 তারিখের প্রতি বিশ্বাসটা ছিল, এই বিশ্বাসটা এখন আগের মতো নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরো সময় দিলে তারা সংস্কার করবে। আমরা তো 100 দিনের উপরে দেখলাম, আজকেও 130 টাকা কেজি আমি পেঁয়াজ কিনলাম, 130 টাকা কেজি পেঁয়াজ। বাসায় এনে দেখি প্রায় 8-10টা পেঁয়াজ নষ্ট। যদি 8-10টা পেঁয়াজ নষ্ট না হয়ে ভালো হতো, তাহলে 150 টাকা পেঁয়াজ হতো। আপনি আলু কিনতে যান, আপনি সংস্কার করবেন? আমার পেটে ভাত নাই। আলু কিনতে যান 85 টাকা কেজি। ফুলকপি কিনলাম, গেলাম 60 টাকা একদম। রিকোয়েস্ট করে আমি 2টা আনছি 100 টাকা দিয়ে। এখন আপনি আগে তো কে বাঁচতে হবে? সংস্কার বাংলাদেশে কে করতে পারবে না? বাংলাদেশে যারা এখন যারা আছে তারাও দুর্নীতি করবে, যারা আসবে তারাও দুর্নীতি করবে। যে চেয়ারে বসবে সে, যে বনে যায় সে বাঘ হয়, যে চেয়ারে বসবে সে দুর্নীতি করবে। আজকে ভালো মানুষ পাবেন কোথায়? সংস্কার করে এই 100 বছরের সুযোগ দিলে উপদেষ্টা কমিটিকে তারা সংস্কার করতে পারবে না। কিভাবে করবে? কারণ প্রতিটা খাতেই দুর্নীতি, প্রতিটা খাতে দুর্নীতি। শুধু আওয়ামী লীগ দেয়, আওয়ামী লীগ 15 বছর ছিল, আপনি বিএনপি 15 বছর থাকলে আপনি জানেন যেভাবে 5 তারিখে প্রথম হয়েছে, বিএনপি যদি থাকতো অনেক আগেই প্রথম হতো। আওয়ামী লীগ তো 15 বছর ঠিক ছিল, এতদিন বিএনপি টিকতে পারতো না, এত দুর্নীতি করতো। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি। আপনি ট্রেনে যাবেন, বাসে যাবেন, লঞ্চে যাবেন, রাস্তাঘাটে চলবেন, ট্রাফিক পয়েন্টে সব জায়গা দুর্নীতি। এই দুর্নীতি কখনো করতে পারে না। আমি ডক্টর ইউনূস সাহেব, উনি ভালো মানুষ, উনি নোবেল বিজয়ী, সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে 666 কোটি টাকা মকুব করলে কেন? কর মকুব, এটা দেশের সম্পদ কিনা। তারপরে 5 বছর কর দিবে না, কর মকুব, 5 বছর কর মকুব। এটা কি দেশের সম্পদ না? এই দেশের সম্পদ যে এই 5 বছর কর মকুব, কর দিবে না সরকারকে। তাহলে উনি চেয়ারে বসে উনার যে স্বার্থটা উনি চিন্তা করছে যে কত টাকা উনি নিয়ে নিল। এখন আপনি প্রধান উপদেষ্টা হয়ে কর দিবেন না, আমি সাধারণ মানুষে আমি কর দিব? অবশ্যই না। দুর্নীতি কে সংস্কার করবে? যে সরষেতে ভূত চড়াবেন, সরষেতে ভূত দেওয়া। দ্বিতীয় কথা হইলো নির্বাচন, নির্বাচন দিয়ে কাকে আনবেন? আপনি নির্বাচন দিয়ে কাকে আনবেন? আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে। শেখ হাসিনা ভালো, শেখ হাসিনা এই যে কাদের, তারপরে যে আসাদুজ্জামান সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারপরে আওয়ামী লীগের যে ছিল প্রচার সম্পাদক, এই যে গোলাপ সাহেব, তারা যে দুর্নীতি করেছে, তারা আবার ক্ষমতা আসলে দুর্নীতি করবে না? বিএনপি ক্ষমতা আসলে তারা যে যা করছে, বিএনপির সন্ত্রাসীরা যা করছে তা করবে না? এই জন্য আমি বলবো সংস্কার দরকার, তবে উপদেষ্টা কমিটি চেঞ্জ করা দরকার। উপদেষ্টা কমিটিতে ভালো ভালো লোক নেওয়া দরকার, যে তারা মন উজাড় করে, মন মানসিকতা চেঞ্জ করে দেশের জন্য কাজ করবে, তাদের দরকার। 666 কোটি টাকা মকুব করা, ওইটা দেশের স্বার্থ, দেশের স্বার্থের জন্য কাজ করলো না, নিজের স্বার্থ, নিজের স্বার্থ না, দেশের জন্য কাজ করবে। এরকম কিছু নেতৃত্ব নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করে তারপর দ্রব্যমূল্যের দাম কমাবে, সংস্কার হবে, সব ঠিক আছে। আমরা 100 দিন ওভার দেখছি, 100 দিন ওভারের মধ্যে এই উপদেষ্টা কমিটি পুরোটাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। কাজেই এই উপদেষ্টা কমিটির উপরে জনগণ নির্ভর না। হ্যাঁ, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, তারপরও সাধারণ জনগণ বলে আগেরটাই ভালো ছিল। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আমি স্বীকার, কারণ অনেক দুর্নীতিবাজ আছে, কিন্তু সাধারণ জনগণ বলে যে আগেরটাই ভালো ছিল। আজকে ডক্টর ইউনূস আইসা, তুমি চালের দাম 70 টাকা 35 টাকা করো, 40 টাকা করো, সবজির দাম 50% করো, মানুষ মোটু বলবে ইউনূস সাহেব ভালো, ইউনূস সাহেব ভালো। বাঙালিরা কত কষ্ট দিবেন, সারাদিন গালি দিবেন, সন্ধ্যার সময় গালো ধরে জড়ায় ধরে আদর করবেন, সে ভুলে যাবে। এত কষ্টের মধ্যে মানুষ যদি না খাইতে পারে, উনি খালি সংস্কার করো, সংস্কার করো। আমার পেটে ভাত নাই, আমি ডিম কিনতে গেলে 15 টাকা পিস,
সংস্কার করবেন আমি বাঁচবো কি চিন্তা করবেন। কাজে আমি মনে করবো সংস্কার দরকার, নির্বাচনও দরকার, তবে আগে সংস্কার পরে নির্বাচন। সংস্কার করতে গেলে উপদেষ্টা কমিটি পরিবর্তন করতে হবে, ভালো নেতৃবৃন্দদেরকে নিয়ে শাখা সাহেব আছে ওনার মতো যোগ্য ব্যক্তি নিয়ে উপদেষ্টা কমিটি করবে, উপদেষ্টা কমিটি করে তারপর দেশের সংস্কার হবে। হ্যাঁ, সংস্কার এখানে ভালো লোককে হয়রানি করবে এটার নাম সংস্কার না। দুর্নীতি যাদের থাকে তাদের আইনের আওতায় আনা হবে। আজকে প্রশাসন কারো কথা শুনে না, কারণটা কি? অনেক সমস্যা, কথা বলে শেষ করা যাবে না। আমার অনুরোধ থাকবে উপদেষ্টা কমিটি আগে পরিবর্তন করো, পরে শাখা উৎসবের মতো ভালো ভালো ব্যক্তি নিয়ে উপদেষ্টা কমিটি পুনরায় গঠন করা হোক, করে সংস্কার করে দ্রব্যমূল্যের দাম কমে, তাহলে জনগণের ভালোবাসা এই উপদেষ্টা কমিটি পাবে। জি, সিরাজুল ভাইকে ধন্যবাদ। সিরাজুল ভাইকে ধন্যবাদ। সিরাজুল ভাই, লাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনি একটু বলবেন যে শেষ আপনার কিছু বলার আছে কিনা দেশ ও জনগণের উদ্দেশ্যে, এবং আপনার যে নতুন দলটি রয়েছে সেটিকে যদি ক্ষমতায় বসানো হয় কোনো মনে করে কোনো কারণে, তাহলে আপনি কিভাবে দেশ মানে গঠন করবেন সেটি 30 সেকেন্ডের ভিতরে বলে শেষ করবেন। বিষয় হচ্ছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করা হয়েছে। আজকে দেখেন বিএনপি বলেন, আওয়ামী লীগ করেন, দুইটা বলেন, আমি বেশি বলতেছি কেন? কারণ তারা দুইটা দলের মধ্যে দুর্নীতি বেশি। আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে দুর্নীতি বেশি। হ্যাঁ, আওয়ামী লীগের আছে, 16 বছরের মধ্যে অনেক আছে। আমার কথা হচ্ছে এইরকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমরা পছন্দ করি না, দুর্নীতিবাজকে আমরা সমর্থন করি না, এবং সুস্থ একটা রাজনীতি সংগঠন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই জনগণের পক্ষে কাজ করার জন্য। আজকে রাজনীতির কথা শুনলে মানুষ পছন্দ করে না, বলছে রাজনীতি করবো না। যারা বলে রাজনীতি করবে না ও তাদেরকে রাজনীতির পরিবেশে ফিরিয়ে আনার জন্য আমরা জনপ্রিয়ভাবে আত্মপ্রকাশ করেছি এবং জনগণের পক্ষে কাজ করার জন্য, জনগণের যে ভালোবাসা পাওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য না, জনগণের কোন ক্ষতি করার জন্য আমরা রাজনীতি আত্মপ্রকাশ করি নাই। আমি বলবো আমি জনগণের পক্ষে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা করছি। তবে বাংলাদেশের জন্ম আমার, বাংলাদেশে অনেক রাজনীতি সংগঠন থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু ওই শিক্ষার ভালো গুলো আমি নিব, খারাপ গুলো আমি নিয়ে সামনে এগিয়ে যাবো না। আমি চাচ্ছি এই বাংলাদেশের জনপ্রিয় পার্টি একটা সুন্দর সুস্থ পরিবেশ পার্টি হবে, ভালো পার্টি। এখানে মানুষ স্বেচ্ছা ইচ্ছা করে আসবে যে এখানে রাজনীতি করবো, রাজনীতি থাকবে না, পেট্রোল বোমা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানি লন্ডারিং থাকবে না। এখানে শিক্ষিত ভালো ভালো ছেলে মেয়ে এখানে রাজনীতি করবে, দেশের জন্য যে কাজ করতে চায় নিঃস্বার্থ ভাবে, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। এই আশা ব্যক্ত করে আমি আজকের মুহূর্তে বিদায় নিলাম এবং মাতৃভাষা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যদি থাকতে পারেন, সময় হয় তাহলে থাকেন। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মৌসুমী আপার সাথে। মৌসুমী আপা শেষ কি বলতে চেয়েছিলেন সেটি একটু বলবেন, এবং দুজনেই আপনারা বলবেন। এখন আমাকে দেন একটু, আগে আমাকে দেন একটু, আমাকে দেন, আমি একটু। হ্যাঁ জি ভাই, আমি সংক্ষেপে আমি একটু বলতে চাচ্ছি। এই যে আমার ভাই বললো যে সংস্কার, তারা তো এসে ভাই বলছে, আমার সমন্বয়ক ভাই বলছেন যে আজকে কথা বলতে পারছি। তাহলে যদি কথা বলতে পারা হয়, তাহলে ওই যে একজন ম্যাজিস্ট্রেট কিভাবে যে রিসেট বাটনের কথা বলার সাথে সাথে ও চাকরিতে চলে গেল। আমার ভাইয়ের কাছে, সমন্বয়ক ভাইয়ের কাছে প্রশ্নটা রাখলাম। আমি আবার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমাদের কি বলে একজন ব্যারিস্টার তুহিন আফরোজ এই যে যুদ্ধাপরাধী বিচারের ছিলেন বলে, তাকে কিভাবে এই যে বাসায় গিয়ে ছাত্ররা কিভাবে তার যে মাথার চুলগুলো কেটে দেওয়া হয়েছে, আমি তাদের কাছে এটা তারা কোন বিষয় কিভাবে নিবেন সেটা প্রশ্ন রাখলাম। আমি প্রশ্ন রাখলাম এই যে আমাদের যে 100-260 জন পুলিশ অফিসারকে 1 বছরের ট্রেনিং দেওয়ার পরে তারা কিভাবে চাকরিচ্যুত করলো, আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম। আমি প্রশ্ন রাখলাম যে তারা ক্ষমতায় এসে কিভাবে আমাদের যে শিক্ষাগুরু, যারা শিক্ষক, জাতির মেরুদণ্ড, যে বুনিয়াদী শিক্ষার কারিগর, এই শিক্ষকদেরকে কেন এভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটা কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনাকে এমন ভাবে নাজেহাল করা হয়েছে, শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেছেন হার্ট অ্যাটাক করে। আমি তাদের কাছে
আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে তারা ক্ষমতায় আসার সাথে সাথে কিভাবে যে ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ইউনিভার্সিটি থেকে তারা যে ছাত্রদেরকে, যে অফিসারদেরকে চাকরিচ্যুত করা হলো, তাদের একবারও চিন্তা করা উচিত ছিল না এই যে একজন চাকরিজীবী হলো একটা পরিবারের অংশ, একটা পরিবার চলে একজন একটা চাকরির উপরে নির্ভর করে। তাহলে আওয়ামী লীগ সরকার যদি তাদেরকে চাকরি দিয়ে থাকে, তারা যদি এইভাবে যদি চাকরিচ্যুত করে, তারা যদি আবার নিজেরাই নিয়োগ দেন, তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক, বিএনপি সরকার ক্ষমতায় আসুক, তাদের গুলো তো রাখবে না, জামাতেরা দিলে জামাতি গুলো রাখবে না। আমি তাদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাচ্ছি আমার সমন্বয়ক ভাইয়ের কাছে, এই যে আমাদের 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম, আমরা এই 16 বছরের মধ্যে এই যে আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে আমরা সবাই উন্নয়ন করেছি। তাহলে আজকে কেন এই যে কোটি কোটি, এই যে কি বলে সরওয়ার্দীর স্কুলের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হলো, মোল্লা স্কুলের, কলেজে কিভাবে কোটি কোটি সম্পদ নষ্ট করা হলো? এগুলো তো আমাদের বাংলাদেশেরই সম্পদ, এগুলো আমাদের করের টাকা দিয়ে তো করা হয়। তাহলে কেন এগুলো হচ্ছে? তো আমরা এখান থেকে আমরা মুক্তি চাই। আসলে এই সরকারের উচিত ছিল 180 দিনে, তাদের ক্ষমতা ছিল 180 দিনের মধ্যে নির্বাচন দেওয়া, না হয় তারা সর্বোচ্চ 3 মাসের মধ্যে তাদের নির্বাচন দেওয়া উচিত ছিল। কিন্তু তারা এখন ক্ষমতার মঞ্চে বসার জন্য এই যে কালাক্ষেপণ করতেছে, একটা ইস্যু তৈরি করে মারামারি, ছাত্রদেরকে মানে মারামারি লাগাই দিয়ে তারা চাচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় মঞ্চে বসে থাকার জন্য। আসলে তারা আওয়ামী লীগকে যদি বিচ্ছিন্ন করতে চায়, তারা খুবই ভুল করবে। কারণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এই দেশের মানুষের অন্তরের অন্তঃস্থলে জড়িত। কারণ এই 16 বছর আমরা মাটি থেকে, ঘাটে থেকে, আমার বোনও আছে একটা, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মাঠে ঘাটে থেকে আমরা জনগণের সেবা করে আসছি। আওয়ামী লীগের মুষ্টিমেয় কয়েকজনের দায়ভার কিন্তু আমাদের দল নিতে পারে না। আমাদের দলটা কি কোনোদিন একজন ব্যক্তির দুর্নীতির দায়ভার নিবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, এইটুকু প্রত্যাশা করব, আমাদের দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ একটা বড় দল, আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। আমরা যদি আমাদের ভুল প্রমাণিত হয়, আমরা জনগণের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিব। তারপরও আমরা জনগণকে নিয়ে পাশে থাকতে চাই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করি। বিশেষ করে আমাদের সংবিধান অনুযায়ী আসলে এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে। এটা কিন্তু আমাদের সবাই, যেমন বিরোধী দলে আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানাও বলছেন, হ্যাঁ, সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আছেন। তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাচ্ছি, আমাদের এই দলের অনেক অর্জন আছে। এই দলের আমাদের দুর্নীতি যেমন আপনারা বলতেছেন, আমাদের দুর্নীতি যেমন আছে, কিন্তু দুর্নীতির বাইরে গিয়ে আমাদের এই দলের বিশাল অর্জন। আমরা 16 বছরের মধ্যে একেবারে পদ্মা সেতু থেকে শুরু করে, চট্টগ্রামের টানেল থেকে, ফ্লাইওভার থেকে শুরু করে এমন কোন উন্নয়ন আমরা আমাদের করা হয়নি যেটা যে বাংলাদেশের মানুষ বলতে পারবে। বিশেষ করে 665টি মডেল মসজিদ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। তো আমাদের ভুল ত্রুটি যদি থাকেন, আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। আপনারা আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ভুল তো থাকবে, আমরা তো মানুষ, আমরা ফেরেশতা নই। আর বিশেষ করে সমন্বয়ক ভাইকে বলবো যে আপনাদের যে কোটা আন্দোলন ছিলেন, এটা একটা একেবারে যৌক্তিক আন্দোলন ছিলেন। এই কোটা আন্দোলনটা কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার সময় দিয়েছিলেন বৈষম্য দূর করার জন্য। যখন এটা বৈষম্য বিরোধী হয়ে গেছে, তখন আমরাও সবাই আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটি পরিবার এই আন্দোলনের সাথে, মুক্তিযোদ্ধা হয়তো ছাড়া বাকি যারা ছিলেন তারাই সবাই কিন্তু এই আন্দোলনের সাথে শরিক ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আমরা বুঝতে পারলাম, যখন আমাদের তাদের অধিকার দেওয়া হয়েছিল, তাদের যখন কোটার তারা যেভাবে চাইছে সেইভাবে দেওয়া হয়েছে, তখন তারা যখন আন্দোলনটা বন্ধ করতেছে না, তখন আমরা বুঝতে পারছিলাম এটা যে আসলে কোনো কোটা আন্দোলন ছিল, এটা জাস্ট একটা কোটার আন্দোলনের নামে একটা সন্ত্রাসী হামলা। এটা একটা সন্ত্রাসী হামলা হয়েছে। এই দেশে কোনো গণ অভ্যুত্থান হয়নি, এই দেশে কোনো হয়নি, এই দেশে শুধু একটা জঙ্গি হামলা হয়েছে, যে হামলা শেখ হাসিনা
আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়নি। তারা এমন ভাবে বঙ্গবন্ধুর কন্যাকে বলেন, আমাদের পার্শ্ববর্তী এলাকা বিশ্বের প্রতিটি মানুষে জননেত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেন, কিন্তু আমাদের বাঙালিরা এত খারাপ, আমরা কিন্তু আমাদের নিজেদের দেশের মানুষকে আমরা মূল্যায়ন করতে জানি না। আমরা যেভাবে মূল্যায়ন করতে পারি না বঙ্গবন্ধুকে, আমরা হয়তো একদিন বুঝবো, জননেত্রী শেখ হাসিনা যখন থাকবে না, তখন এই দেশের মানুষ বুঝবেন এই যে তার আমাদের ভীষণ প্রয়োজন এরকম একজন আইডল লেডি। যাক, পরিশেষে সবাইকে, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, যারা দেখছেন এবং আমাদেরকে আজকে আপনারা সুযোগ দিয়েছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা আমাদেরকে সুখে দুঃখে পাশে পাবেন ইনশাল্লাহ। তো যাক, আপনাদের সবাইকে ধন্যবাদ বলে আমি আমার কথাগুলো শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। খাইরা আপাকে আমাদেরকে কমেন্ট করেছেন অনেক দর্শকরা, আমি দর্শকদের নামটা শুধু একটু বলতে চাই। রুবেল সরকার লিখেছেন, কোথায় পয়সায় কথা বলেন বুবুজান। আর একজন লিখেছেন যে সেলিম প্রধান, তিনি লিখেছেন একমাত্র শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। ধন্যবাদ দুজন আমাদেরকে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন মিরাজ ভাই বিভিন্ন রকমের কথা বলেছেন। তার ভিতরে একটি কথা আমরা শুধু বলতে চাই, তিনি লিখেছেন গণহত্যাকারী হাসিনা দুর্নীতিবাজ, গণহত্যাকারী হাসিনা দুর্নীতিবাজ। ধন্যবাদ আপনাকেও। এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন সাইফুল ইসলাম, বলেছেন দেশের অবস্থা, এই অবস্থার জন্য ছাত্র উপদেষ্টাদেরকে একটু সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাকেও। আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। দিন শেষে সবকিছুর মূলে আমরা সকলেই মানুষ, এবং এই দেশ আমাদের, আমরা সকলে এই দেশে বেঁচে থাকতে চাই, ভালো থাকতে চাই। রাজনৈতিক হিংসা বা আমরা বিভিন্নভাবে প্রতিহিংসা আক্রান্ত না হয়ে দেশের জন্য, দশের জন্য, এই দেশ ভালো থাকবার জন্য আমাদের সকলকে কাজ করবার উচিত বলে আমরা মনে করছি। শেখ হাসিনা অনেক কিছু ভুল করেছেন, সেটিও যেমন সত্য, এমনিতে তার আগে যে বিএনপি সরকার ছিলেন তারাও অনেক ভুল করেছেন, সেটিও সত্য। তার আগে যারা সরকার করেছেন সেটিও সত্য। বর্তমান যে সরকার আছেন তিনিও অনেক কিছু ভালো করবার চেষ্টা করছেন, হয়তোবা ভুল হয়ে যাচ্ছে। সর্বশেষ মৌসুমী আপা থেকে আমরা একটু শুনতে চাচ্ছি, তারপরে আমরা বিদায় নিব। আমাদের সময় অনেকটা ওভার হয়েছে। মৌসুমী আপা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামত। ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় বড় আপু, চট্টগ্রামের আপু, উনি অনেক সুন্দর কথা বলেছেন। এবং ভাই, আপনি এত সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করেছেন, আপনাকে ধন্যবাদ। আমার সমন্বয়ক ভাই ছিলেন, উনি জানি না কোথায় গেলেন বা উনি আসলেও লাইনে আছেন কিনা। তো ভাই দেখেন, আমি একজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান 2 বারের। সরকার কি করলো, তারা যদি সংস্কার করতে চায়, প্রথমে এসে সকল জনপ্রতিনিধিদেরকে অপসারণ করলো। কেন? আমি যদি অন্যায় করি, আমাকে আইনের আওতায় এনে বিচার করা হোক। সকল জনপ্রতিনিধি তো অন্যায় করেনি। আর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা সেই তফসিল অনুযায়ী প্রত্যেকটা, এমন কোন বিষয় নাই একটা রয়ের কোটা বাদ গেলে কিন্তু আমার প্রার্থীটা বাতিল হবে। প্রত্যেকটা আইন মেনে, প্রত্যেকটা ফরম্যাট মেনে আমরা নির্বাচনে গেছি, নির্বাচন করেছি। তাহলে আমাদেরকে কেন অপসারণ করা হলো? প্রত্যেকটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি মেয়র বা হচ্ছে কাউন্সিলর বৃন্দ, সবাই তো এক সমান অপরাধী নয়। এখানে যারা অপরাধ করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। এইটা আমিও যদি হয়, আরেকজনের যদি হয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তারপরে দেখেন বৈষম্য, তাদের সংস্থান কোথায়? চট্টগ্রামে বিএনপির হচ্ছে মেয়র, এখন বর্তমান যে মেয়র আছে, উনি হচ্ছে নির্বাচন বাতিলের জন্য আবেদন করলেন, উনাকে মেয়র ঘোষণা করে দেওয়া। উনি হচ্ছে এখন বর্তমান মেয়র। উনি কি হয়েছে? উনি বিএনপির পক্ষ থেকে ভোট করেছিলেন, তাই জন্য উনি সঠিক। তো এই যে বিষয়গুলো আছে, যেখানে আপনার মনে করেন ইউনিয়ন পরিষদ নৌকা নিয়ে ভোট করেছে, সেখানে ইউনিয়ন পরিষদকে রাখা হলো, উপজেলা পরিষদ আমরা স্বতন্ত্র প্রার্থী, আমাদের সাথে 4-5 জন করে প্রার্থী এসে ভোট করে আমরা প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পরে আমাদেরকে মানুষ আমাদের
আচার আচরণ, আমাদের যে বিশ্লেষণ করে আমাদেরকে ভোট দিয়েছে মানুষ, সেখানে আমাদেরকে বাদ দেওয়া হলো কেন? এটা কি সংস্কার? জেলা পরিষদের আপনাদের সদস্যদের ভলিউমটা কমিয়ে দিন। এইটা কি সংস্কার? মৌসুমী আপা দ্রুত শেষ করবেন। মৌসুমী আপা দ্রুত শেষ করবেন। জি, তো এইভাবে যখন আমার সমন্বয়ক ভাই উনি ছিলেন, তো আমি এখন আমিও কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি, কারণ আমরা যে কথা বললে উনি যেভাবে কথা বলে গেছেন, আমরা যে কথা বলে আমি যে আজকে রাতে নিরাপদ থাকবো তাও কিন্তু থাকতেও নাও পারতে পারি, কারণ আপনাদের এখানে আমি সাক্ষাৎকার দিতে এসে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ভাবছি, কিন্তু আমার ভিতরে সংশয় কাজ করছে, কিন্তু যে আমি এখানে আমার আমার অধিকারের কথা বলতে এসেছি, আমি আওয়ামী লীগ করি, এইটাই আমার দোষ। এই যে বিষয়গুলো হচ্ছে, এইগুলার নাম কি সংস্কার? আর ইউনূস উনি তো মানে রাষ্ট্র পরিচালনা করার কোনো দক্ষতাই ওনার নেই, উনি তো একজন সুদের কারবারি। উনি এসছেন ওনার কিভাবে 666,000 কোটি টাকা কিভাবে মওকুফ করা যায়, কিভাবে উনি হচ্ছে বিশ্বের কাছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিতে চায়, কিভাবে উনি হচ্ছে বাংলাদেশ যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায়। উনি রিসেট বাটন টিপতে এসেছেন বাংলাদেশের মানুষ রিসেট বাটন বঙ্গবন্ধুটা টিপবে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জনগণ এই ইউনুসের রিসেট বাটন টিপবে, এবং খুব অল্প সময়ের মধ্যেই টিপবে। এইটা আপনাদের মাধ্যমে আমি আচ্ছা টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জননেত্রী উনি আসবেন, উনি এখনো বর্তমানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি আসবেন। এখন আমরা নির্বাচনও চাচ্ছি না, এখন উনি বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, বাংলাদেশের সংসদের মসনদে বসবেন, উনি দেশ পরিচালনা করবেন, তবে এই দেশে শান্তি ফিরে আসবে। আজকে যে সংস্কারের নামে হিন্দু নিধন করা হচ্ছে, আপনার কথা আমরা আরেকদিন শুনতে চেষ্টা করব। যথেষ্ট পরিমাণ বলেছেন, আজকে যে সংস্কারের নামে হিন্দু নিধন করা হচ্ছে, আজকে যে সংস্কারের নামে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে জঙ্গি রাষ্ট্র হিসেবে দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা কি সংস্কার? এই সংস্কার আমরা বাংলাদেশের মানুষ চাই না, এই সংস্কার আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ চাই না। ইউনূস যত তাড়াতাড়ি এই গদি থেকে নামবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের মঙ্গল বয়ে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আজকে একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক যখন যে সত্যি কথা বলতে যায়, সে হয়ে যায় আওয়ামী লীগ। আনসার যখন তাদের অধিকার নিয়ে কথা বলতে চায়, সে হয়ে যায় আওয়ামী লীগ। যখন আপনার হচ্ছে যে রিক্সা চালক যায় কথা বলতে যায়, তখন হয়ে যায় রিক্সা চালক আওয়ামী লীগ। যখন আপনার হিন্দুরা কথা বলতে যায়, তারা হয়ে যাচ্ছে ছাত্রলীগ। এই যে শুরু হয়েছে আওয়ামী লীগের আমলেও আমরা আমাদের এদেশের যারা নাগরিক ছিল, জনগণ ছিল, তারাও অনেক সময় অনেক বিষয়ে কথা বলতে গিয়ে তারা রাজাকার হয়েছেন এবং বিএনপি জামাত হয়েছেন। এটি আওয়ামী লীগের দেখানো পথ। আমি বলি, আপনার কথা ঠিক আছে, আমি বলি যারা যখন বিএনপিরা যে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে বা আওয়ামী লীগকে মানে বাংলাদেশটাকে যখনই একটা মানে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করেছে, তখন তো সেটা আমরা বলবোই। আর তখন আপনার বিএনপিরাই তো চেষ্টা করেছে বিগত 16 বছর ধরে। এই তারেক রহমান লন্ডনে বসে থেকে কি করেছে, উনি কিভাবে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া যায় সেই চিন্তা ভাবনাতে ব্যস্ত ছিলেন। আপনারা কি দেখছেন না? আপনারা কি অনলাইন দেখতে পাচ্ছেন না যে এখন প্রত্যেকটা সেদিন মাসুদ কি যেন হান্নান মাসুদ, উনি এসে কি বললেন? এই কথাগুলা কি যে সাবলীল সহজ সরল ভাবে স্বীকারোক্তি দিচ্ছে, এই কথাগুলো কি বিএনপির কানে যায় না? তাহলে তারা কিভাবে স্বাধীন বাংলাদেশের ভালো চায়? তারা কিভাবে বাংলাদেশের ভালো চাইতে পারে বিএনপি? আর এই যে আপনার হচ্ছে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকে যা করেনি, বিএনপি 5 তারিখ থেকে এই পর্যন্ত যেটা করেছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে ভাঙচুর, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে লুটপাট। কোথাও কোনো একজন মানুষ পাচ্ছে না যে তার একটা সুন্দরী মেয়ে নিয়ে বাইরে বেড়াতে,
তাহলে এইটার নাম কি সংস্কার? এইটা করতে গিয়ে এসছে ইউনূস, এইটাকে মদক দিচ্ছে বাংলাদেশের প্রশাসন। কোথায়? আজকে যদি আমি একটা সমস্যায় পড়ি, আমার কোনো কথা শোনা জি, প্রশাসনের টাইম ধন্যবাদ নেই। আপু, ধন্যবাদ। আমাদের টাইমটি একদম ওভার হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাআল্লাহ ধন্যবাদ। আমিও যখন ধন্যবাদ টকশোতে জানাচ্ছি আমরা মাতৃভাষা টেলিভিশনকে, আপনাদেরকে এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এখানে আমার শ্রদ্ধেয় বড় আপা আছেন, এবং আমি মানুষ মাত্রই ভুল হয়, যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে, ভাই আপনি পরিচালনা করছিলেন, আপনার নামটা আমি ভুলে গেছি, তো আপনার আমার নাম সাবির। সাগর চৌধুরী। জি, আমার যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের যে মাতৃভাষা টেলিভিশন, আপনারা এইরকম মুক্ত আলোচনার আয়োজন করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখানে মানুষ একটু স্বাধীনভাবে কথা বলতে পারে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বন্ধু। আহ, হ্যাঁ, ধন্যবাদ মৌসুমী আপাকে, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শাহিদা আপার কাছে থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আবার জি, দেখা হবে ইনশাআল্লাহ, ধন্যবাদ দেখা হবে। আপনাদেরকেও। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে মাতৃভাষা টেলিভিশনের ফেসবুক, ইউটিউবে সরাসরি লাইভে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে আজকের এই মধ্যরাতে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতিনিয়তই আসলে দেশ ও জাতির উদ্দেশ্যে লাইভ টক শো আমরা করবার চেষ্টা করব। আসলে আমরা খুঁজে বের করব যে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার জন্য আমাদের কি করণীয় উচিত, এবং কোন সরকারের হাতে বা কার হাতে আমাদের দেশ নিরাপদ। আমরা নিরাপদ ভেবে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন তাদের হাতে এই দেশ তুলে দিয়েছিলাম। আমরা তাদের কাছে এখন পর্যন্ত আশাবাদী যে তারা আসলে আগামীর সুসমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠন করবেন সুষ্ঠু সুন্দরভাবে। যদি দেশে এভাবে অনিয়ম, অরাজকতা এবং দেশের এই বৈরী পরিবেশ সৃষ্টি হয় বা থাকে, তাহলে আমাদের এই বাংলাদেশ দিন দিন পিছিয়ে যাবে। আমি তাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদেরকে উদারতা আহ্বান জানাবো যে তারা যেন দ্রুত সময়ের ভিতরে তারা সচেতন থেকে এবং তাদেরকে সবকিছু ঠিক রেখে দেশকে জনগণের দেশ হিসেবে, দেশকে আমার আপনার সকলের দেশ হিসেবে রূপান্তরিত করে। তো দর্শক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে, এই প্রত্যাশাই করছি। সকলে ভালো থাকবেন। সকলে ভালো থাকার পাশাপাশি আপনার যারা আশপাশের পাড়াপড়শি জন রয়েছে তাদেরকে ভালো রাখবার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শফিকুল ইসলাম। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।